শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। গল্পে উল্লেখিত ক্রাইমের বিবরণ, ড্রাগের উল্লেখ কিংবা মাদকের উল্লেখ সম্পূর্ণভাবে সাহিত্য সৃষ্টির তাগিদে নির্মিত। 107 FM রেইনবো কোনো রকম অপরাধকে সমর্থন করে না। 107 FM রেইনবোতে গল্প স্বল্পতে আজ শুনবেন আমাদের বিশেষ নিবেদন বিনাশায়ে চ দুষ্কৃতম। লিখেছেন নন্দিনী নাগ। লেখিকার জন্ম ও বড় হওয়া নদিয়া জেলার কৃষ্ণনগরে, বর্তমানে কলকাতা নিবাসী। পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা ও ডক্টরেট ডিগ্রি লাভ করে শিক্ষকতার সাথে নিযুক্ত হন। তাঁর সৃষ্ট মহিলা গোয়েন্দা চরিত্রটি হল তিস্তা, যে কিনা কর্মসূত্রে একটি পত্রিকার সহ সম্পাদক আর শখে গোয়েন্দা। গোয়েন্দা তিস্তার জনপ্রিয় কাহিনীগুলো হল হত্যার পরিমিতি, ডুয়ার্সে ডামাডোল, নীলাচলে নিরুদ্দেশ। লেখিকা তাঁর অবিশ্বাসীর ঈশ্বর সন্ধান গ্রন্থের জন্য 2017 সালে সম্মানিত হয়েছেন বাংলা আকাদেমি পুরস্কারে। আজ শুনবেন রহস্য গল্প বিনাশায়ে চ দুষ্কৃতম। তিস্তার ভূমিকায় অপরূপা, গল্পের কথক অর্পণ, গল্পের সূত্রধার রাজীব ও সৌমি, অন্যান্য ভূমিকায় বাসু, অরিজিৎ, বিহু, বিশ্বজিৎ, দেবারতী, মহুয়া, গোপা, দেবলীনা, ঝুমুর, সুনন্দা, আত্রেয়, সৌরদীপ, প্রযুক্তি, মধুমিতা, শুক্লা, সৌমি, সোমক, অর্ণব, সুদীপ্ত, শ্রেয়া, বিহু, সুপ্রীতি, মৌসুমী, অমরজিৎ, রাজীব, দেব, উজ্জ্বল, কল্পলাল ও শুভদা। শুরু হচ্ছে নন্দিনী নাগের লেখা বিনাশায়ে চ দুষ্কৃতম। ফ্ল্যাট নাম্বার 2C-তে আজও বেল বাজিয়ে সাড়া পেল না চম্পা। গত 5 বছর ধরে দিদির কাছে কাজ করছে ও, কিন্তু এমনটা কখনো হয়নি। দিদি মাঝে মধ্যে এদিক ওদিক যায় বটে, কিন্তু সেটা চম্পাকে আগে থেকে জানিয়ে যায়। কবে ফিরবে সেটাও জানিয়ে রাখে। এতদিন পর্যন্ত এই নিয়মের কোনো নড়চড় হয়নি। তাহলে হঠাৎ কি হলো? দিদির মেয়ের কোনো অসুখ বিসুখ হলো? সেখান থেকে আচমকা খবর আসায় দিদিকে চলে যেতে হয়েছে, আর তাই কি চম্পাকে খবর দেওয়ার সময়টুকু পায়নি? নিশ্চয়ই তাই। তাহলে পাশের ফ্ল্যাটের ওদের কাছে হয়তো খবর পাওয়া যাবে দিদি কিছু বলে গেছে কিনা। দিদির যদি ফিরতে কদিন দেরি থাকে, তবে চম্পাও দেশ থেকে ঘুরে আসতে পারে। অনেকদিন যাওয়া হয় না ওদিকে। ফ্ল্যাট নাম্বার 2B-তে বেল বাজালো চম্পা। দত্তবাবুদের ফ্ল্যাট। গেট খুললেন মিসেস দত্ত। এ দিদি কোথায় গেছে? তোমায় কিছু বলে গেছে নাকি গো? না তো। কেন, মালবিদি বাড়িতে নেই? না, দরজা তো খুললো না গো। কালও এসেছি, ওই বেল দিয়ে দিয়ে খুললো না দেখে চলে গেলাম। উমা, তাই নাকি? আমি তো কিছু জানি না। দেখো, 2 দিন বাদেই পুজো, মেয়ের কাছে যাননি তো? না, আমায় তো কিছু বলে যাননি উনি। পাশের ফ্ল্যাটে দেখো তো একবার, যদি ওখানে কোনো খবর দিয়ে থাকেন। 2A-তে বেল বাজালো চম্পা। দরজার বাইরে দাঁড়িয়ে ওর মনে হলো, বড় লোকেদের বাড়ির এরকম বিদঘুটে কায়দাবাজির দরজা চেয়ে ওদের তালা দেবার সিস্টেমটাই ভালো। অন্তত বাইরে থেকে দেখে লোকে বুঝতে পারে বাড়ির লোক বাড়িতে আছে না বাইরে। যে আসবে দেখবে বাইরে তালা ঝুলছে, সঙ্গে সঙ্গে হাঁটা দেবে। এমন ধারা বেকার সময় নষ্ট তো হয় না। 2A নাম্বার ফ্ল্যাটের সোনালি ওই একই কথা বললেন। পরশু বিকেলবেলা মোকে টিউশন ক্লাস থেকে যখন নিয়ে ফিরছিলাম, তখনও তো মালবিদির সঙ্গে দেখা হয়েছিল। বেশ খানিকক্ষণ কথাও হলো। কই, উনি তো কোথাও যাবার কথা কিচ্ছু বললেন না। সোনালি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করার প্রস্তাবটা দিলেন। হতে পারে কাল খুব ভোরে উনি বেরিয়ে গেছেন। হয়তো রাতে কোনো ইমার্জেন্সি খবর পেয়েছেন। আমরা ঘুমুচ্ছি বলে আমাদের আর ডেকে বিরক্ত করেননি। দেখো কি, বেরোনোর সময় সিকিউরিটিকে নিশ্চয়ই বলে গেছেন। আবাসনের সিকিউরিটি গার্ড জয় জানালো,
মালবী ম্যাডাম আমাকে বলে কিন্তু কোথাও যাননি। আর তাছাড়া পরশু সন্ধেবেলার পর আমি কিন্তু ম্যাডামকে কোথাও বেরোতে বা ঢুকতেও দেখিনি। ফ্ল্যাটের অন্য এক বাসিন্দা অমিত সেনগুপ্ত বললেন, আচ্ছা, ফোন করে দেখলে হয়তো কারোর কাছে ম্যাডামের নাম্বার নেই? ফোন করা হলো, কিন্তু রিং হলো না। ওপার থেকে যান্ত্রিক স্বর জানালো ফোনটি সুইচড অফ বা নট রিচেবল। এবার আবাসনের সকলে ব্যাপারটা সিরিয়াসলি নিল। সোনালি বেশ চটপটে আর উপস্থিত বুদ্ধিও রাখে। সবাই যখন পথ হাতড়াচ্ছে, কি করবে বুঝতে পারছে না, তখন উপায়টা ওই বাতলালো। আমার কি মনে হয় জানো, নিজেরা আলোচনা করে সময় নষ্ট না করে এবার হাউজিং এর সেক্রেটারিকে খবর দেওয়া উচিত। উনি সবটা দেখে যা ভালো বুঝবেন করবেন। সেক্রেটারি প্রমোদ চেতলাঙ্গিয়া এলেন, সঙ্গে আবাসনের আরও কয়েকটা ফ্ল্যাটের লোকজনও। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন দরজার লকটা ভাঙা হবে। যদি মালবী ম্যাডাম এমার্জেন্সিতে বাইরে গিয়ে থাকেন কাউকে কিছু না জানিয়ে, তবে তার অনুপস্থিতিতে তার ফ্ল্যাটের লক ভাঙার জন্য ক্ষমা চেয়ে নিলেই হবে। উনি খুবই ভালো মানুষ, ব্যাপারটা বোঝালে ঠিকই বুঝবেন, আর সেক্ষেত্রে হাউজিং সোসাইটির ফান্ড থেকে লকের দাম দিয়ে দেওয়া হবে। বালিগঞ্জ সুইনহো স্ট্রিটের এই ফ্ল্যাটে গত 5 মাস যাবৎ একাই থাকছেন মালবী বসু। তাতে অবশ্য তার কোনো অসুবিধে হচ্ছে না, কারণ এই আবাসনে বসু পরিবার গত 10 বছর ধরে আছেন। লিভার ক্যান্সারে অলোক বসুর আকস্মিক এবং অকাল মৃত্যুর পর মালবীকে প্রতিবেশীরাই আগলে রেখেছেন আত্মীয়ের মতো। বসু দম্পতির একমাত্র সন্তান অর্ণবী উচ্চ মাধ্যমিকের পরে ব্যাঙ্গালোরে পড়তে গেছে। অর্ণবীর বাবার অসুখটা যদি আরও মাস 4 আগে ধরা পড়ত, তবে হয়তো ও ব্যাঙ্গালোরে না গিয়ে কলকাতাতেই পড়তো মায়ের কাছাকাছি থাকার জন্য। অলোকবাবু মারা যাওয়ার পর অবশ্য ফ্ল্যাটের আবাসিক রীতা মালবীকে প্রস্তাব দিয়েছিল, মেয়েকে পরের বছর কলকাতায় এনে ভর্তি করে দাও, একটা বছর নষ্ট হলে কি আর এমন ক্ষতি হবে। কিন্তু একা একা কি করে থাকবে তুমি মালবীদি? না না, তা আবার হয় নাকি? এত ভালো একটা ইনস্টিটিউট, আর তো 1 বছরের পড়াশোনা, সব ছেড়ে ও আমাকে পাহারা দিতে এখানে চলে আসবে। তাছাড়া আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষের জীবন তার নিজের ছন্দে চলে। কারোর জন্য কারোর জীবনের গতিকে রোধ করাটা আমি সমর্থন করি না। সে যদি নিজের সন্তান হয় তবুও না। মধ্য 40-এ পৌঁছে একা থাকাটা খুব একটা অসুবিধাজনকও লাগে না মালবীর, কারণ তার দিনের বেশিরভাগ সময়ই চলে যায় লেখা এবং পড়ার কাজে। সেসব সামলে স্বনামধন্য সাহিত্যিক মালবী বসুর হাতে ব্যক্তিগত জীবন নিয়ে ভাবনা চিন্তা করবার মতো খুব বেশি সময়ও থাকে না। তাছাড়া প্রচুর মানুষ আছে তার চারপাশে যারা তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তাই অলোকের মৃত্যু মালবীকে বেদনা দিলেও একা করে দেয়নি। মিস্ত্রি ডেকে দরজার লক ভাঙতে আরও 1 ঘন্টা পার হয়ে গেল। ইতিমধ্যে আবাসনে খবরটাও ছড়িয়ে পড়ায় দোতলার করিডর ভিড়ে ভিড়াক্কার। ফ্ল্যাট 2C-তে ড্রয়িং রুমের খোলা জানালা দিয়ে ঘরে পর্যাপ্ত আলো আসে। লক ভেঙে ভেতরে ঢোকার পর সেই আলোতে দেখা গেল শৌখিন মালবীর ড্রয়িং রুম বরাবরের মতোই সুন্দর করে সাজানো, কোনো অসঙ্গতি নেই কোথাও। এই ড্রয়িং রুমে রয়েছে ফ্ল্যাটের অন্য সব ঘরে ঢোকার দরজা। ড্রয়িং রুমের পূর্ব দিকে যে মাস্টার বেডরুম, সেটাই ছিল মালবীর শোবার ঘর। অন্য সব ঘরের দরজা খোলা থাকলেও দেখা গেল ওই ঘরের দরজা লক করা। হতে পারে ওই ঘরে মূল্যবান জিনিস থাকে বলে সতর্কতা দ্বিগুণ। যে ভিড়টা পায়ে পায়ে ফ্ল্যাটের ভেতরে ঢুকে এসেছিল, বেডরুমের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে তারা দ্বিধা বিভক্ত হয়ে গেল। অমিত বলল, দেখা যখন যাচ্ছেই যে উনি ফ্ল্যাটে নেই, তখন তো আমাদের উচিত এবার বেরিয়ে যাওয়া, তাই না? অমিতের কথায় সায় দিয়ে মঞ্জুরিদি বললেন, হ্যাঁ সেটাই তো, বেডরুমে দামি জিনিসপত্র থাকতে পারে, এভাবে অন্যের ঘরের লক ভেঙে ভেতরে ঢোকা তো বেআইনি। আরেকটা দলের আবার উল্টো মত। সোনালি শুরু করল, তারপর একে একে যোগ দিল শুভ আর রীতা। যে যুক্তিতে সদর দরজার লক ভাঙা হয়েছে, সেই যুক্তিতেই এটাও ভাঙা দরকার দাদা। কি বলেন আপনারা?
না, আমার মনে হচ্ছে না সোনালি কোনো ভুল কথা বলেছে। যদি ভুল করে থাকি তাহলে আমরা পরে দিদির কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু এখন লকটা ভাঙা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগুন ভাগুন ভাগুন। লক ভাঙার পক্ষেই সংখ্যাগরিষ্ঠের রায় ছিল, তাই বেডরুমের লকটাও ভেঙে ফেলা হলো। দরজার পাল্লাটা খুলতেই ভেতর থেকে একটা কনকনে ঠান্ডা হাওয়া বার হয়ে এলো। দেখা গেল মালবী বসু নিজের বিছানাতে ঘুমিয়ে আছেন, আর এসি মেশিন জানান দিচ্ছে ঘরের তাপমাত্রা 16। পঞ্চমীর দিন পুজো হলো শুরু। সেই আনন্দটাকে আরো খানিকটা বাড়িয়ে নিতে আজকাল তৃতীয়া বা চতুর্থী থেকেই রাস্তায় নেমে পড়ে মানুষ। আজ তো রাস্তায় এমনভাবে মানুষের ঢল নেমে গেছে যে অফিস থেকে ফিরতে অনেকটা বাড়তি সময় লেগে গেছে তিস্তার। আগামী 4 দিন ছুটি আছে। তিস্তার প্ল্যান এই কদিন নির্ভেজাল বিশ্রাম নেবে, পুজো সংখ্যা পত্রিকাগুলো পড়বে, জমিয়ে খাবে আর ঘুমোবে। তাই বেশ ফুরফুরে মেজাজে ছিল তিস্তা। রাতে বাড়ি ফিরে অর্ক চ্যানেল সার্ফ করে সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলোতে একবার চোখ বুলিয়ে নিচ্ছিল। সব চ্যানেলেই পুজোর কাভারেজ। তারই ফাঁকে নিউজ রিডারের ডেস্কের নিচ দিয়ে স্ক্রোল করে যাওয়া একটা খবরে হঠাৎই চোখটা আটকে গেল অর্কর। স্বনামধন্য সাহিত্যিক মালবী বসুকে আজ তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 45 বছর। এই তিস্তা, এদিকে এসো তো একবার শিগগিরই। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে এই দেখো কি দেখাচ্ছে, মালবী বসু নাকি মারা গেছেন। কি বলছো কি তুমি? এই তো গত সপ্তাহে দিদির সঙ্গে আমার দেখা হলো। আমাদের অফিসে এসেছিলেন, পুজোয় কোথায় কি লিখছেন সে নিয়ে কথাও তো হলো। কিভাবে মারা গেলেন উনি? সংবাদ পাঠিকা ততক্ষণে বিস্তারিত খবরে চলে এসেছেন। প্রতিবেশীরা ফ্ল্যাটের দরজা ভেঙে প্রথম মালবী বসুকে মৃত অবস্থায় দেখেন। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে। এরপর প্রতিবেশীদের মুখের সামনে বুম এগিয়ে দিয়ে মিডিয়া সিদ্ধ ভঙ্গিতে প্রশ্নোত্তরের পালা। টিভিটা অফ করে দিল অর্ক। তিস্তা 3টে পত্রিকা এনে অর্কর মুখের সামনে মেলে ধরল। দেখো, এবছর এই সবগুলোতেই তো দিদির লেখা বেরিয়েছে। একদম সুস্থ মানুষটা, কখনো শুনিনি কোনো অসুখ বিসুখ আছে, এরকম দুম করে চলে গেলেন। শোনো না, এটা না আমি মেনে নিতে পারছি না। যেতে তো এভাবেই হয়, চাও বা না চাও। তুমি এখন কবিতা ওড়াচ্ছ? ওনার মেয়ের অবস্থাটা একবার ভাবো তো। আমাদের টুম্পার সঙ্গেই তো পড়তো অর্ণবী। কয়েক মাস আগে বাবা চলে গেলেন, আর এখন মা। কি করবে বলো তো বাচ্চা মেয়েটা? হ্যাঁ, দুঃখের বিষয়। তাই তো কবি বলে গেছেন যে যেতে এভাবেই হয়, চাও বা না চাও। একা গেল, দূষণ নিল না। তিস্তা একটা প্রকাশনা সংস্থায় চাকরি করে, ফলে মালবী বসু ওদের কাছে মালবী দি। তাছাড়া তিস্তার দাদার মেয়ে মালবী বসুর মেয়ে অর্ণবীর ক্লাসমেট ছিল বলে ওদের পরিবারের সাথেও তিস্তার মেলামেশা ছিল। এই মৃত্যু সংবাদ তাই ওকে বেশ বিচলিত করে তুলেছে। খেতে বসে তিস্তা একটা কথাও বলছে না দেখে অর্ক প্রশ্ন করল, আরে তুমি চুপ হয়ে গেলে কেন? ওরা তো কিছুই বলল না, তাই আমি নিজেই ভাবছি। মানে কি ভাবছো? মৃত্যুটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? তার মানেটা কি? ন্যাচারাল ডেথ না সুইসাইড নাকি হোমিসাইড? শেষের অপশনটা অনায়াসে বাদ দিতে পারো। ওনাকে আবার কে মারতে যাবে, কেনই বা যাবে? আর উনি আত্মহত্যা করতে পারেন বলে আমার তো বিশ্বাস হয় না। এমন পজিটিভ ভাবনা চিন্তা করা সৃষ্টিশীল একজন মানুষ সুইসাইড কেন করবেন বলো তো? সৃষ্টিশীল মানুষদের সুইসাইড করার হাজার একটা উদাহরণ কিন্তু আছে। দেখা যাক পোস্টমর্টেম রিপোর্ট কি বলে। তবে 45 বছর বয়সটাও আবার ন্যাচারাল ডেথের জন্য একটু বেশি আনন্যাচারাল নয় কি? রাতে বিছানাতে শুয়ে কিছুতেই ঘুম আসছিল না তিস্তার। ন্যাচারাল ডেথটা বড্ড বেশি আনন্যাচারাল।
অর্কর এই কথাটা বারবার কানে বাজছিল। তো চাই, আমার আর ভাল লাগছে না। বলে বিছানা ছেড়ে উঠে পড়ল ও। কাল ষষ্ঠী, কাল নিউজ পেপার বেরোবে, তার মানে নিউজ ডেস্কে এতক্ষণে নিশ্চয়ই মৃত্যুর আসল কারণটা পৌঁছে গেছে। অস্বাভাবিক যদি হয় তাহলে বড় হেডলাইন দিয়ে, আর স্বাভাবিক হলে ছোট করে। যেভাবেই হোক না কেন কাল প্রথম পাতায় আসছেই নিউজটা। ফ্রন্ট পেজটা তো মৈনাকদা ছাড়ে। সুতরাং এখন যদি একবার মৈনাকদাকে কল করে নিই তাহলে তো আমি মালবিদের মৃত্যুর কারণটা জানতে পারবো। অবশ্য মৈনাকদা এখন মনে হয় একটু ব্যস্তই থাকবেন। তোর ফোনটা করি তো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ তিস্তা, বলো। মৈনাকদা, মালবিদের মৃত্যুর কারণটা একটু বলবে গো। পুলিশ তো বলছে সুইসাইড ডিউ টু ঘুমের ওষুধ। পোস্টমর্টেম রিপোর্টও তো তাই বলছে। মালবিদি কেন সুইসাইড করবেন মৈনাকদা? আমি এটা ঠিক মেনে নিতে পারছি না। দেখো, কত মানুষের মনের মধ্যে কত অতল অন্ধকার থাকে, আমরা কি বাইরে থেকে বুঝি? এনিওয়ে, আমি এখন পেজ ছাড়ছি। ওকে, পরে কথা হবে। বাই। ওকে ওকে, বাই। বিছানাতে ফিরে এলো তিস্তা। মাথার মধ্যে ঘুরতে থাকা চিন্তাগুলোর জন্য ঘুমও আসছিল না। অলোকদার মৃত্যুতে কি তবে মালবিদি ভেতরে ভেতরে ডিপ্রেসড ছিলেন? বাইরে থেকে সেটা একদমই বোঝা যেত না। কিছুতেই সমীকরণটা মেলাতে পারছিল না তিস্তা। মালবিদি আর সুইসাইড, এই দুটো ঘটনা সম্পূর্ণ বিপরীত মেরুর। মনের ভেতরটা খচখচ করতেই থাকে তিস্তার। ষষ্ঠীর সকাল। তিস্তার ঘুম ভাঙল একটু দেরিতে। রান্নার দিদি এসে গেছিল ততক্ষণে। তাকে লুচি আর সাদা আলুর তরকারি বানাতে বলে ফোনে অনেককে পাকড়ালো তিস্তা। হ্যাঁ অনেক, একটা হেল্প করবি ভাই? বল, কি দরকার? মালবী বসু মারা গেছেন জানিস তো? ওর কেসটা যিনি দেখছেন সেই ইনভেস্টিগেটিং অফিসারের সঙ্গে আমাকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিবি? নিউজ স্টোরি? আরে পুজোর কটা দিন একটু ঘুরবি ফিরবি, ভালো ভালো খাবি, এনজয় করবি, তা না ষষ্ঠীর সকালে মাথায় ঘুরছে মৃত্যু হত্যা নিউজ স্টোরি। হ্যাঁ রে, ওর কথা তোকে কি করে সহ্য করে বলতো? তুই যা ভাবছিস তা নয়। মালবিদের মৃত্যুর খবরে আমি খুবই আপসেট রে। পুজো টুজো খানিকটা হলেও মাথায় তো উঠেছে, এটা ঠিক। শোন না, বলছি যে তুই ওর এবছরের পুজো সংখ্যার উপন্যাসটা একবার পড়ে দেখ। এত পজিটিভিটি যার মধ্যে ছিল, তিনি সুইসাইড করেছেন, এটা আমি মেনে নিতে পারছি না। তাই অফিসারের কাছ থেকে না আমার কয়েকটা কথা জানার ছিল। একটু পার্সোনাল ইন্টারেস্ট বলতে পারিস। তবে তো দেখতেই হচ্ছে। ওকে, ফোন করছি তোকে, দাঁড়া। থ্যাংক ইউ। অনেক ফিল্ডে কাজ করা ছেলে, ক্রাইম রিপোর্টার। তাই কলকাতার বিভিন্ন থানার পুলিশ মহলে ওর চেনা পরিচয় আছে। গড়িয়াহাট থানার সাব ইন্সপেক্টর রজত মুখার্জি এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার। একটু বেলার দিকে তার কাছে তিস্তাকে নিয়ে গেল অনেক। রজতদা, এই হলো তিস্তা, আমাদের হাউসেই কাজ করে, পত্রিকার দিকটা দেখে আর কি। শোনো না, তিস্তা মালবী বসুকে নিয়ে একটা স্টোরি করতে চাইছে, তুমি প্লিজ একটু হেল্প করে দাও। পুজোর কটা দিন আমাদের ছুটি দেয় না বলে বাধ্য হয়ে আমরা থানায় আসি। কিন্তু তোমরা এই বয়সে কোথায় 4টে দিন চুটিয়ে হুল্লোড় করবে, তা না কাজ নিয়ে পড়ে আছো? হ্যাঁ ম্যাডাম, বলুন কি জানতে চান? দয়া করে যদি আমাকে একটু পোস্টমর্টেম রিপোর্টটা দেখান, খুব ভালো হয়। দেখুন, আমরা মিডিয়ায় যা বলেছি তার বাইরে একটা কথাও রিপোর্টে লেখা নেই। কিন্তু তা তো বটেই স্যার, মানে আমি কিন্তু মোটেও অবিশ্বাস করছি না। তবুও যদি একবার দেখান। আসলে দিদি আমার খুব কাছের মানুষ ছিলেন, তো ওনার সুইসাইডটা না আমি জাস্ট মেনে নিতে পারছি না। বেশ, তাহলে নিজের চোখেই দেখে নিন। তিস্তাকে ভেঙে পড়তে দেখে নরম হলেন রজতবাবু। রিপোর্ট বার করে দিলেন। রিপোর্টটা দেখে ফেরত দিল তিস্তা। আর কিছু? আচ্ছা, আপনি ঘরে ঢুকে যা যা দেখেছিলেন সেটা যদি একটু বলেন। আচ্ছা, এটাও কি আপনার স্টোরিতে লাগবে? একটু বিরক্ত হন রজতবাবু। পুলিশের কাজে সাংবাদিকের নাক গলানো তিনি একদম পছন্দ করেন না। ভুল বুঝবেন না স্যার, আসলে আমি না একটু ভিজুয়ালাইজ করতে চাইছি স্পটটা। মানে আমার একটু অন্যভাবে স্টোরিটা সাজানোর প্ল্যান, তো তাই আর কি। 16তে থাকা এসি মেশিন
আর বেডসাইড টেবিলে দুটো গ্লাসের কথা শুনে ভুরুর ভাঁজ গভীর হলো তিস্তার। গ্লাসে কিসের স্যাম্পল ছিল রজতদা? কোল্ড ড্রিঙ্কস দুটোতেই, তার মধ্যে একটাতে সিডেটিভ ছিল। আশ্চর্য। নিজের মনেই বলল তিস্তা। কি বললেন আপনি? আশ্চর্য? আশ্চর্যের ব্যাপার অন্য কিছু একটা ছিল জানেন। ওনার বেডরুমে কিন্তু লাইট জ্বলছিল। অনেক অনেক ধন্যবাদ রজতদা। আবার হয়তো আপনাকে একটু বিরক্ত করতে আসবো, আজ চলি। হ্যাঁ, থানা ছেড়ে বেরিয়ে পড়ল তিস্তা। গম্ভীর মুখ, ভুরুতে গভীর ভাঁজ। কিরে, কি বুঝলি? মনে হচ্ছে আমার ভাবনাটাই ঠিক, বুঝলি? মালবিদি সুইসাইড করেননি, শি ইজ মার্ডার্ড। দুর্গামায়ের বোধনের দিন আগত। অনেক দিনের বৃষ্টির পর আকাশটা বেশ ঝলমলে হয়ে রয়েছে। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে বাজনা বাজছে, ধূপধুনোর গন্ধ ভেসে আসছে, চারদিক খুশিতে ঝলমলে। কিন্তু অর্ণবের জন্য বিসর্জনের বাজনা বেজে গেছে গতকালই, যখন ও মায়ের মৃত্যু সংবাদটা পেয়েছে। গতকাল রাতে শহরে এসে পৌঁছেছে ও। দাহ শেষ করে সকালে বাড়ি ফিরেছে। এখন ভর দুপুরে বালিশে মুখ গুঁজে শুয়েছিল অর্ণবী। চোখের জলে সারা মুখ মাখামাখি। ছোট মাসে অনেকবার ডেকে গেছেন খাবার জন্য, কিন্তু ও ওঠেনি। এতটুকু একটা মেয়ে মাত্র কয়েক মাসের ব্যবধানে যদি বাবা মাকে হারায়, তবে তার চোখের জল কি আর সহজে শুকোয়? বাবার মৃত্যুর শোক তবু সামলে উঠেছিল অর্ণবী। ক্যান্সারের সঙ্গে বাবার লড়াইয়ের দিনগুলোতে তবু নিজেকে প্রস্তুত করার জন্য সময় পেয়েছিল। যে অপরিসীম কষ্ট পাচ্ছিল প্রিয় মানুষটা, তা থেকে যে মুক্তি পেয়েছে, এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিতে পেরেছিল। কিন্তু মায়ের মৃত্যুর তো কোনো সান্ত্বনা নেই। মা স্বেচ্ছায় তাকে একা ফেলে চলে গেল স্বার্থপরের মতো। এটা ভাবলেই তীব্র অভিমানে নতুন করে কান্নার দমক ঠেলে বার হয়ে আসছে। অনি, আলতো একটা ডাকে মুখ ফেরালো ও। দেখল টুম্পা দাঁড়িয়ে আছে সামনে। টুম্পা অর্ণবীর ছোটবেলার বন্ধু, কিন্তু ওর যে কিচ্ছু ভালো লাগছে না এখন। কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না। তবু জানে সবাই আসবেই। এ শোকের কোনো সান্ত্বনা হয় না জেনেও আসবে সবাই। বাক্যহীন হয়ে কিছুটা সময় বসবে, চাইবে কষ্টের ভার লাঘব করতে। হাতের স্পর্শে জানাতে চাইবে পাশে আছি। বিছানাতে উঠে বসলো অনি। চোখটা মুছে নিয়ে বলল, আয় বস। টুম্পার সঙ্গে আরেকজন এসেছে, যাকে চেনে না অর্ণবী। বয়সে খানিকটা বড়ই ওদের চেয়ে। সালোয়ার কামিজ, চশমায় বেশ ঝকঝকে চেহারা। আমার পিপি, ছোটবেলায় দেখেছিলি তুই, মনে আছে? মনে পড়ে যায় অর্ণবীর। টুম্পার পিসি তিস্তাকে একবার নয় অনেকবারই দেখেছে ও। এই সময়ে তোমাকে একা থাকতে দেওয়া উচিত আমি বুঝি, তবু আমাকে আসতে হলো, কারণ মালবিদির মৃত্যুটা আমি মন থেকে মেনে নিতে পারছি না। সরাসরি কাজের কথা চলে আসে তিস্তা। অর্ণবীর শূন্য দৃষ্টিতে প্রাণ ফেরে। সেটা লক্ষ্য করে তিস্তা আবার বলে, আমার বিশ্বাস হয় না মালবিদি আত্মহত্যা করেছেন, তাই তোমার কাছে এলাম। তুমি তো ওর সবচেয়ে কাছের মানুষ, তোমার সঙ্গে কথা বললেই বুঝতে পারবো আমার বিশ্বাসটা সঠিক কিনা। আমার মা সুইসাইড কেন করতে যাবে? মা ওয়াজ অলওয়েজ আ পজিটিভ থিঙ্কার। মাকে কোনো সময় একটা নেগেটিভ কথা বলতে শুনিনি। আমার মা এই কাজ করতেই পারে না। আমারও তাই বিশ্বাস। আচ্ছা, যেদিন উনি মারা যান তোমার সাথে কথা হয়েছিল? হ্যাঁ, অনেকবার। মা সারাদিনে আমাকে অনেকবার ফোন করতো। শেষ কখন ফোন করেছিলেন মালবিদি? সেদিন সন্ধেবেলাতেও কথা হয়েছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে রেগুলার মা ফোন করতো, কিন্তু সেদিন করেনি বলে ভাবলাম হয়তো কোথাও গিয়ে ফিরতে দেরি হয়ে গেছে, তাই হয়তো আমি ঘুমিয়ে পড়েছি ভেবে আর কল করেনি।
সেদিন সন্ধেবেলায় তোমার মা কোনো রকম অস্বাভাবিক কিছু বলেছিলেন তোমায়? মানে কোনো কিছু নিয়ে চিন্তায় আছেন এরকম কোনো কথা? না, একদম না, পুরো নর্মাল। রোজ যেমন কথা হয় তেমনই। তেমন কিছু হলে মা আমায় নিশ্চয়ই বলতো। আমরা সব শেয়ার করি। আচ্ছা অর্ণবী, রাতে তো মায়ের ফোনটা পেলে না, তো তারপর তুমি নিশ্চয়ই পরের দিন সকালে মাকে ফোন করেছিলে? করেছিলাম তো, কিন্তু নট রিচেবল বলছিল। তাছাড়া আমার এক্সাম ছিল বলে আমি পরে আবার ফোন করার কথা ভুলেও গিয়েছিলাম। রাতে যখন মনে পড়লো সারাদিনে মায়ের সঙ্গে কথা হয়নি, তখন আবার কল করলাম। এগেইন নট রিচেবল। আমি ভাবতেও পারিনি যে মা। কথা শেষ করতে পারে না অর্ণবী, কান্নায় ভেঙে পড়ে। তিস্তা ওকে সামলে নেবার সময় দেয়, তারপর আবার বলে, শান্ত হও, শান্ত হও। আর একটা প্রশ্ন তোমায় আমি করছি। আচ্ছা, মালবিদি কি ঘুমের ওষুধ খেতেন তুমি জানো? না তো, আমি কোনোদিন দেখিনি। শোনো অর্ণবী, আমার কেবলই মনে হচ্ছিল মালবিদি সুইসাইড করেননি। এখন তোমার সাথে কথা বলে ধারণাটা আরও বদ্ধমূল হলো। শি ইজ মার্ডার্ড। পুলিশ তো সুইসাইড বলে কেসটা ক্লোজ করে দিয়েছে। আমরা চাইলেই রিওপেন করতে পারি। আমাকে জানতেই হবে ওকে কে খুন করলো আর কেনই বা খুন করলো। আমার কিন্তু তোমার হেল্প লাগবে। মায়ের খুনিকে শাস্তি দিতেই হবে বিপি। তার জন্য তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। ঠিক আছে, তুমি তাহলে চটপট রেডি হয়ে নাও তো, আমি তোমায় নিয়ে থানায় যাব। বাই দ্য ওয়ে, মালবিদির ফোনটা কি তোমার কাছে আছে? ওটা আমার দরকার। ফোন? না তো, ফোনটা তো মিসিং। মানে? ষষ্ঠীর দুপুর। ওয়েদার খুব ভালো বলে পুরো শহরটা সকাল সকাল রাস্তায় নেমে পড়েছে। শহরতলি থেকে ট্রেনগুলো অনবরত মানুষ এনে ঢেলে দিচ্ছে কলকাতায়। ষষ্ঠীর সন্ধ্যা থেকে রাতটা কেমন হতে চলেছে তার সুর এখন থেকে বাধা হয়ে গেছে। ইন্সপেক্টর রজত মুখার্জির থানার এলাকায় বেশ কয়েকটা বড় পুজো আছে, তাই আজ প্রবল ব্যস্ততা তার। অনবরত ফোন এসেই চলেছে। এই যেমন এই মাত্র কান থেকে ফোনটা নামিয়ে টেবিলে রাখতে না রাখতেই আবার বাজল। এবার আননোন নাম্বার। রাগে কিছু একটা বিড়বিড় করে ফোনটা ধরলেন রজত। ওপারে অচেনা বামা কণ্ঠ। ডিসকাস্টিং। রজত মুখার্জি বলছি, গড়িয়াহাট থানা। রজতদা, আমি তিস্তা। কে তিস্তা? আমি ঠিক প্লেস করতে পারছি না। ওই যে আমি আজ সকালে অনিকের সাথে গেছিলাম মালবী বসুর ব্যাপারে। ও, সেই সাংবাদিক। হ্যাঁ বলুন, কি করতে পারি? খুব দরকারি কথা আছে, ফোনে হবে না। আপনি থানায় আছেন তো? আমি আসছি। হুড়মুড় করে কথাগুলো বলে ফোন ছেড়ে দিল তিস্তা। আধ ঘন্টার মধ্যে অর্ণবীকে নিয়ে থানায় পৌঁছেও গেল। রজতদা, আমরা চাই মালবী বসুর কেসটা পুলিশ রিওপেন করুক, কারণ এটা সুইসাইড নয়, মার্ডার। বলেন কি হে? আমরা পুলিশ হয়ে বুঝতে পারলাম না, আর আপনি মশাই সাংবাদিক হয়ে বুঝে গেলেন যে এটা মার্ডার? প্লিজ রজতদা, কিছু মনে করবেন না। আমার না বেশ কিছু ঘটনাতে অসঙ্গতি লাগছে, তার ভিত্তিতেই বলছি। প্রথম অসঙ্গতিটা তো আপনিই ধরিয়ে দিয়েছিলেন। একজন মানুষ আত্মহত্যা করবে বলে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ খেলো। সে লাইট জ্বালিয়ে ঘুমোতে যাবে না বন্ধ করে, বলুন দেখি? যেখানে সে এসি অন করে গায়ে ঢাকা দিয়ে বিছানাতে গেছে, তার পক্ষে তো আলো বন্ধ করে দেওয়াটাই স্বাভাবিক। আর তাই সেটা আপনার মতো অভিজ্ঞ অফিসারের চোখ এড়ায়নি। কথাটা ঠিকই। আর দ্বিতীয় কথা, যদি উনি সুইসাইড করে থাকেন তবে ওনার ফোনটা মিসিং কেন? 3 নম্বর পয়েন্ট, ঘুমের ওষুধের ফাঁকা স্ট্রিপগুলো কোথায় গেল? কেউ কি তাহলে মৃত্যুর আগে এগুলোকে ডিসপোজ করেছিলেন? রজতবাবুর মুখ দেখে তিস্তা বুঝল যে উনি মোটামুটি কনভিন্সড। তাই এবার আসল কথা পারল। রজতদা, এ হলো মালবিদির মেয়ে অর্ণবী। ও অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চেয়ে এফআইআর করবে বলছে। সে না হয় হলো, কিন্তু মার্ডারের মোটিভ কি? সেটা তো পুলিশ খুঁজে বার করবে। কে খুন করলো, কেন করলো, সবটাই। তবে আমিও খুঁজবো এই প্রশ্নের উত্তরগুলো আমার মতো করে। সেক্ষেত্রে আপনি আমায় যদি একটু হেল্প করেন রজতদা। তুমি কি প্রাইভেট ইনভেস্টিগেটর নাকি? তিস্তা লক্ষ্য করে ভদ্রলোক আপনি ছেড়ে তুমিতে নেমে এসেছেন।
অর্থাৎ এর কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। তাই এবার ও আবেগাস্ত্র ব্যবহার করে। আমার পেশা তো আপনি জানেনই, পাবলিশিং হাউসের ডেস্কের কাজ, কিন্তু এই মৃত্যুটা আমাকে খুব অস্থির করে তুলেছে। তাই আসলে আমি এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাইছি। তাছাড়া এই নিষ্পাপ মেয়েটার কথা একবার ভাবুন, যে বা যারা ওর এমন অবস্থার জন্য দায়ী তাদের শাস্তি না হলে আমি তো শান্তি পাবো না রজতদা। তিস্তার কথায় রজত মুখার্জি রাজি হলেন। বেশ, তুমি তোমার মতো করে এগো, আর আমি আমার মতো করে। আমার দিক থেকে যা সাহায্য দরকার পড়বে পেয়ে যাবে তুমি। থ্যাংক ইউ সো মাচ রজতদা। আজ উঠি, হ্যাঁ? আপনি প্লিজ আমাকে ওই মালবিতির লাস্ট 6 মাসের কল লিস্টের ডিটেলসটা একটু জোগাড় করে দেবেন। হয়ে যাবে। আমি আজ রাতে বা কাল সকালের মধ্যে দিয়ে দিতে পারবো বলে আশা করছি। থ্যাংক ইউ। রাস্তায় বেরিয়ে অর্ণবী জিজ্ঞেস করলো, পিপি, তুমি পারবে মায়ের খুনিকে খুঁজে বার করতে? পারতেই হবে রে, বড় মুখ করে বলে এলাম যে। আমিও তোমার সঙ্গে আছি পিপি। সে তো বটেই, তোকে ছাড়া তো আর এগোতে পারবো না। তবে মালবিতির ফোনটা যদি পেতাম না, খুব ভালো হতো জানিসই তো, স্মার্টফোন কথা বলে আজকাল। আর ওই জন্যই তো খুনি নিয়ে গেছে ওটা। তবে তবে আমি তোমাকে মায়ের ফেসবুক পাসওয়ার্ডটা দিতে পারবো। গুড। তার সঙ্গে তুই আমাকে মেল বক্সের পাসওয়ার্ড আর মায়ের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলটা একটু দিবি। তোর বাবা মায়ের জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সেটারও। মেলগুলো না আমাকে একবার চেক করতে হবে, জানিস তো, ব্যাংকের ট্রানজ্যাকশন ডিটেলসটাও একটু দেখতে হবে। ঠিক আছে পিপি, পাসবইগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি তোমাকে। আর বাদবাকি যা জিনিসগুলো চাইলে সেগুলো রাতের মধ্যে পেয়ে যাবে সব। শোন, মালবিতির স্টাডি রুমটা আমি না একবার দেখবো, তাহলে তোকে বাড়িতে নামিয়ে দিয়ে এখনই সেই কাজটা সেরে ফেলি, চল। আর তোদের আবাসনে যে সিকিউরিটি গার্ড রয়েছে তার সঙ্গেও আজই একবার কথা বললে ভালো হতো। তেমন বুঝলে পাশাপাশি যে দুটো ফ্ল্যাট আছে তাদের বাসিন্দাদের সঙ্গে আমি এখনই কথাটা বলে নেব। খুনটা করতে কাউকে তো আসতে হয়েছিল, তাকে নিশ্চয়ই কেউ না কেউ দেখেছে। এই জায়গা থেকেই আমি কাজটা শুরু করতে চাই। চল বেরিয়ে পড়ি। আবাসনে ঢোকার মুখে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা সেরে নিল তিস্তা। মূল দরজার পাশেই গার্ড জয়ের ঘর। জয়কে ঘরেই পাওয়া গেল। তিস্তা দেখল ওর ঘর থেকে গেটটা পরিষ্কার দেখা যায়। আঙ্কেল, এই দিদি তোমার কাছে কয়েকটা কথা জানতে চাইছেন। তুমি কিন্তু যা জানো সব বলবে, কিচ্ছু চেপে যাবে না। জয় ঘাড় নেড়ে সম্মতি জানালো। যেদিন মালবিদি মারা যান সেদিন বিকেল থেকে আপনি সারাক্ষণ গেটেই ছিলেন? হ্যাঁ ম্যাডাম, ওই রাত 10টায় আমি দরজায় তালা লাগাই, তার আগে পর্যন্ত আমি এখানেই ছিলাম। তার মানে সেদিন বিকেল থেকে মালবী ম্যাডামের ফ্ল্যাটে কারা এসেছিল মোটামুটি বলতে পারবেন নিশ্চয়ই? হ্যাঁ, কেন পারবো না। ওই বিকেলের দিকে এসছিল হচ্ছে ম্যাডামের কাজের লোক চম্পা। সে চলে গেল ধরুন আধ ঘন্টার মধ্যে। সে চলে যাওয়ার পরে একজন মাঝবয়সী ভদ্রলোক এলেন। আর কেউ সেদিন আসেননি। আচ্ছা, চম্পা ছাড়া আর যে এসেছিলেন তাকে আপনি দেখেছেন আগে? মানে ম্যাডামের কাছে কি তিনি আগেও এসেছেন? হ্যাঁ, যে স্যার এসছিলেন তিনি তো অনেক দিন ধরেই আসা যাওয়া করেন। আপনার কি মনে আছে সেদিন ওই ভদ্রলোক কতক্ষণ পরে বেরিয়েছিলেন? স্যার বেশিক্ষণ থাকেননি, বলতে গেলে ওই গেলেন আর ফিরলেন। উনি বোধহয় কিছু দিতে গেছিলেন। বেশ, তা আপনি কি করে বুঝলেন যে ওই স্যার কিছু দিতে এসেছিলেন? উনি না একটা প্যাকেট হাতে ঢুকেছিলেন আর বেরোলেন কিন্তু খালি হাতে, তাই ভাবলাম। গুড। আচ্ছা, আমি আজ চলি। আপনার যদি পরে আমাকে বলবার মতো কিছু মনে পড়ে তাহলে অর্ণবীকে বলবেন, ও আমাকে জানিয়ে দেবে, কেমন? জয়কে ছেড়ে তিস্তা মালবিদির ফ্ল্যাটে ঢুকল। দিদির ঘরের কাজ সামলাতো যে মেয়েটি চম্পা, সে এসে গেছিল ততক্ষণে। তিস্তা ওর সঙ্গে আগে কথা সেরে নিল। তুমি এখানে কতদিন কাজ করছো চম্পা? তা 5 বছর হবে। সেদিন বিকেলে কাজে এসে তুমি দিদিকে কেমন দেখেছিলে? মানে প্রত্যেক দিনের মতোই স্বাভাবিক, নাকি টেনশনে আছে বলে মনে হচ্ছিল? একদম ফার্স্ট ক্লাস ছিল দিদি। ওই দাদাবাবুর অসুখের সময়টা ছাড়া দিদিকে তো কোনোদিনই দেখিনি যে দুশ্চিন্তা করছে। ওই যেমন সকাল বিকেল পড়ালেখা করতো তেমনই করেছে দেখেছি। আচ্ছা, দিদির কাছে কি সেদিন কারো আসার কথা ছিল
জানো তুমি? সে তো দিদির কাছে রোজ দিনই কেউ না কেউ আসে। হ্যাঁ, ওই সেদিন দিদি আমাকে বলেছিল ওই কাজ ছেড়ে যাওয়ার পথে ওই মোড়ের মাথার দোকানটা থেকে একটা কোল্ড ড্রিঙ্কের বোতল এনে ফ্রিজে রেখে দিতে। তাইতে মনে হলো কেউ বোধহয় আসবে বলেছিল, তবে আমি তো কাউরে দেখিনি। ঠিক আছে চম্পা, তুমি আজ যাও। যদি তেমন কিছু মনে পড়ে যেটা তোমার ঠিকঠাক লাগেনি, তবে তুমি অর্ণবীকে বলো, ও আমাকে জানিয়ে দেবে, কেমন? তার মানে যে এসেছিল সে দিদিকে জানিয়েই এসেছিল। সেই খুনির জন্যই কোল্ড ড্রিঙ্কস আনিয়ে রেখেছিলেন মালবিদি। কিন্তু কে সে? চম্পাকে বিদায় দিয়ে তিস্তা গেল পাশাপাশি 2 ফ্ল্যাটে। 2 এর বাসিন্দা সোনালীরা তখন ঠাকুর দেখতে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন। নেহাত অর্ণবী ছিল সঙ্গে, তাই তিস্তা কথা বলার সুযোগ পেল। নমস্কার, আমি একটু অসময়েই চলে এলাম, নেহাতি নিরুপায় হয়ে। ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। মালবিদির সঙ্গে সেদিন দেখা হয়েছিল না আপনার? হ্যাঁ, ওই দিন বিকেলেই। পুলিশকেও বলেছি আমি। মেয়েকে পড়িয়ে নিয়ে ফিরছিলাম, তখন উনি বাইরে দাঁড়িয়েছিলেন। টুকটাক কথাও হলো। তারপর আমি ঘরে ঢুকে গেছি, আর দেখা হয়নি। আচ্ছা, ওর কাছে কাউকে আসতে দেখেছিলেন আপনি? মানে আপনার জানালা থেকে তো ওই দিকটা ভালোই দেখা যায় দেখলাম। না না, আসলে আমি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো, অন্যদিকে আর তাকাতে পারিনি। আমি দেখেছি, সন্ধেবেলা যখন আন্টিকে পুজোর ড্রেস দেখাতে গেছিলাম না, তখন দেখলাম বাইরে কার একটা জুতো ছাড়া আছে। তাই তো আর ভেতরে ঢুকলাম না, চলে এলাম। তাই? কই, আমি জানি না তো। তুমি তো নিজের শাড়ি জুয়েলারি নিয়েই ব্যস্ত ছিলে, কি করে জানবে? জুতোটা ঠিক কেমন ছিল বলতে পারবে? স্পোর্টস শু, সাদা রঙের। আর ভেতরে কারো গলা শুনেছিলে? না, আমি তো দরজা পর্যন্তই যাইনি। দেখলাম বাইরে জুতো রাখা আছে, তার মানে কেউ একটা এসেছে, তাই আর ভেতরে ঢুকিনি। আর কিছু জানাতে পারলেন না ওরা। তিস্তা ফিরে এলো। 2বির বাসিন্দারা কিছুই বলতে পারলেন না। জানালেন সেদিন ওরা বিকেল থেকে বাড়িতেই ছিলেন না, পুজো শপিং করে ফিরেছেন রাত 10টা নাগাদ। তিস্তা ফিরে এলো মালবিদির ফ্ল্যাটে। মালবিদির লেখার টেবিল, ড্রয়ার ঘেঁটে কিছু চিঠিপত্র, কয়েকটা নোটপ্যাড আর একটা ডায়েরি নিজের ব্যাগে ভরে নিয়ে বাড়ির দিকে রওনা দিল তিস্তা। বাইরে মাইকের আওয়াজ, তিস্তাদের বাড়ির দিকে দুটো চোঙের মুখ তাক করা। সন্ধ্যাবেলা বাড়ির সামনের পুজো মণ্ডপে ঘণ্টাখানেকের জন্য যেতে হয়েছিল তিস্তাকে, ছোটদের আবৃত্তি প্রতিযোগিতার বিচারক হিসেবে। রাতে বাইরে খাওয়া দাওয়া সেরে ফিরে এসে মালবী বসু আর অলোক বসুর ব্যাংকের পাসবইগুলো নিয়ে বসেছিল তিস্তা। অর্ককেও ক্রস চেকিং এর কাজে বসিয়ে দিয়েছিল, যদি ওর উকিলের ঝানু চোখে অস্বাভাবিক কিছু ধরা পড়ে। অর্থই সচরাচর অনর্থের কারণ হয়তো। এক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে কিনা সেটা যাচাই করাই তিস্তার উদ্দেশ্য। কিন্তু কিছুই পাওয়া যাচ্ছিল না। সাধারণ পরিষ্কার হিসেব নিকেশ। মালবী বসুর পার্সোনাল অ্যাকাউন্টে পাবলিশারের চেক জমা পড়েছে, আর অলোক বসুর অ্যাকাউন্টে ওনার স্যালারি। জয়েন্ট অ্যাকাউন্টের পাসবইটা চেক করতে গিয়ে একটা লাইনে চোখ আটকে গেল। 6 মাস আগের একটা তারিখে ওনাদের অ্যাকাউন্টে একটা 25 লাখ টাকার ড্রাফট জমা পড়েছে, আর 5 মাস আগে ওই অ্যাকাউন্ট থেকে 25 লাখ টাকার ড্রাফট কাটা হয়েছে। অলোক বসুর মৃত্যুর তারিখটা জেনে গেছিল তিস্তা। মিলিয়ে দেখল ট্রানজাকশনটা হয়েছে অলোক বসুর মৃত্যুর আগেই। এই টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা ভালো করে জানার জন্য অর্ণবীকে ফোন লাগালো তিস্তা। ও জানালো, বাবার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল দিল্লির ইন্দ্রপ্রস্থ মাল্টি স্পেশালিটি হসপিটালে। 25 লাখ টাকা ওখানেই দিতে হয়েছিল। আর বাকি 25 লাখ যেটা অ্যাকাউন্টে জমা পড়েছিল? একটা প্রপার্টি বিক্রি করতে হয়েছিল বাবার ট্রিটমেন্টের জন্য, ওটা ওই টাকাটাই। ও আচ্ছা আচ্ছা, কোথায় ছিল রে প্রপার্টিটা? শুনেছিলাম তো বর্ধমানের দিকে কোথাও, মায়ের মাসিমার প্রপার্টি, ওটাই মা পেয়েছিল। ডিটেলসটা আমি ঠিক জানি না, তবে আমার মাসি তোমাকে বলতে পারবে। ওকে, কাল তাহলে সকাল সকাল আমি তোদের বাড়ি যাব, বুঝলি? আচ্ছা।
মালবীর মাসিমা নিঃসন্তান ছিলেন। মেসোমশাই মারা গেছেন অনেক বছর হল। মাসিমা মৃত্যুর আগে উইল করে তার সমস্ত টাকা বর্ধমানের এক অনাথ আশ্রমকে দিয়ে গেছেন, যে আশ্রমের বাচ্চাদের তিনি স্ট্রোক হবার আগের দিন পর্যন্ত পড়িয়েছেন। আর বাড়িটার উত্তরাধিকারী করে গেছেন নিজের 2 বোনঝি আর মেসোমশাইয়ের ভাইপো রন্টুকে। এই ভাগাভাগির ব্যাপারটা যে রন্টু মন থেকে মানতে পারেনি সেটা তো বলাই বাহুল্য। ও অবশ্য আশা করেছিল জ্যাঠার সমস্ত বিষয় আশয়ের ভার ওর ওপরেই বর্তাবে। আসলে ওই তো এই বংশের একমাত্র প্রদীপ। সেনদের সম্পত্তি অন্য 2 পরিবারের শুধু শুধু চলে যাওয়াতে রন্টু এমনিতেই খুব তেতেছিল। আরও খেপে গেল যখন মালবী ওর অংশটা প্রমোটারকে বেচে দেবার প্রস্তাব দিল। আসলে ওই মুহূর্তে মালবীর এছাড়া তো কোনো উপায়ও ছিল না। নিজের ভাগটা রন্টুকে বিক্রি করাই প্রথম অপশান ছিল মালবীর। রন্টুও সেই আশাতেই ছিল, যেহেতু ও জানতো যে ওই বাড়িতে মালবীরা কোনোদিনই থাকতে আসবে না। আর রন্টু এটাও জানতো আজ হোক বা কাল মালবী বা ওর বোন ওকেই বিক্রি করবে ওদের অংশটা। মাস 6 আগে মালবী যখন বিক্রির প্রস্তাবটা দিল তখন রন্টু জলের দরে কিনে নিতে চাইল। কোনো উপায় না দেখে মালবী হয়তো ওই দামেই বেচে দিত, যদি না ওর পরিচিত একজন পাবলিশার রাজদীপের সঙ্গে যোগাযোগ করিয়ে না দিত। রাজদীপ প্রমোটার, অল্প বয়সী ভদ্র ছেলে, শরিকানার সম্পত্তি হলেও 25 লাখে কিনেছিল। মালবীর দেখা দেখি আমিও আমার অংশটা দিয়ে দিয়েছিলাম রাজদীপকে। মালবীকে এ ব্যাপারে আর কোনো ঝামেলাই পোহাতে হয়নি, সবটাই রাজদীপ ঠিক সামনে নিয়েছিল। অর্ণবীর মাসির কাছে বিষয়টা শুনে তিস্তা শুধু মাথা নাড়ল। অর্ণবী জিজ্ঞেস করল, কি বুঝলে পিপি? জটায়ুর ভাষায় বলতে গেলে বলতে হয় রন্টু বাবুকে কাল্টিভেট করতে হবে, বুঝলি? বলছি, তোর নিশ্চয়ই ঠাকুর দেখতে বেরোনোর কোনো প্ল্যান নেই, বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ারও কোনো ব্যাপার নেই, তাই তো? না, সেরকম তো কিছু নেই। তাহলে চল বেরিয়ে পড়ি। মিশন বর্ধমান। তুই চট করে তৈরি হয়ে নে, আমি অপেক্ষা করছি। মাসির কাছ থেকে না ওই রন্টুবাবুর ঠিকানা আর ওই প্রমোটার ভদ্রলোকের নাম্বারটা একটু নিয়ে নে। আচ্ছা, ঠিক আছে। সপ্তমীর দিন সকাল হলেও রাস্তায় বিশেষ ভিড়ভাট্টা যানজট নেই। 2.5 ঘন্টায় বর্ধমান পৌঁছে গেল ওরা। তিস্তাই ড্রাইভ করছিল। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেখা গেল বাড়ির কোনো অস্তিত্বই নেই সেখানে। ধু ধু করছে ফাঁকা মাঠ। বোঝা গেল রন্টুবাবুকেও তার ভাগ প্রমোটারকে দিতে হয়েছে, ইচ্ছাতে হোক বা অনিচ্ছাতে। আশেপাশে খোঁজ করে রন্টুর বর্তমান নিবাসের সন্ধান করে সেখানেই গেল তিস্তা। রন্টুবাবু ঘরেই ছিলেন। কোনো রকম ভনিতায় না গিয়ে সরাসরি কাজের কথায় চলে গেল তিস্তা। নমস্কার। নমস্কার, কী ব্যাপার বলুন? আমরা কলকাতা থেকে আসছি, আপনার সাথে কয়েকটা কথা ছিল। আচ্ছা, আমার সাথে কী ব্যাপারে? এই মেয়েটির নাম অর্ণবী, মালবী বসুর মেয়ে। নামটা শোনা মাত্র ভদ্রলোকের মুখের চেহারাটা পাল্টে গেল। ভয়ঙ্কর রেগে আছে বোঝা গেল। দেখুন, ওই মহিলাটির ব্যাপারে কোনো কথা আমি শুনবো না। আপনারা এবার আসতে পারেন, আসুন। রন্টুবাবু, মালবীদি তো আর নেই, কয়েকদিন আগে মারা গেছেন। বাঁচা গেছে? ওই নচ্ছার মহিলার জন্য আমাকে পূর্বপুরুষের ভিটে ছাড়তে হয়েছে। ভগবানের বিচার তাহলে এখনো আছে বলতে হয়। ওনার মৃত্যুটা স্বাভাবিক নয়, ওকে খুন করা হয়েছে। কথাটা শুনে রন্টুর মুখটা চুপসে গেল। এতক্ষণের তড়পানি বন্ধ রেখে ধপ করে খাটের একধারে বসে পড়ে বলল, কিন্তু আপনার পরিচয়টা? আপনি কি পুলিশ? না, আমি পুলিশ নই, প্রাইভেট ইনভেস্টিগেটর। তবে পুলিশ আমার সঙ্গেই আছে। যা প্রশ্ন করছি আমাকে একটু জবাব দেবেন প্লিজ। হ্যাঁ, বলুন। আপনি ভেবেছিলেন কোল্ড ড্রিঙ্কসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিলে ঘটনাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যাবে, তাই তো? ছি ছি, এ কি কথা বলছেন আপনি? দিদির ওপর আমার রাগ আছে ঠিকই, তাই বলে এই কাজ আমি করিনি। কিন্তু আপনি তো ওই দিন কলকাতায় গিয়েছিলেন। কথাটা শুনে রন্টুবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। একটু থতমত খেয়ে বললেন, হ্যাঁ গিয়েছিলাম, আমার একটা ব্যক্তিগত কাজে। কিন্তু দিদির বাড়িতে আমি যাইনি। কলকাতায় যে কেউ যেদিন খুশি যেতে পারে, তার থেকে কি প্রমাণ হয় যে আমি খুন করেছি?
আপনি নিজে গিয়েছিলেন না কাউকে পাঠিয়েছিলেন না আপনার হয়ে কাজটা করতে, সেটা তো তদন্ত করলেই বেরিয়ে আসবে। আপাতত আপনার ফোন নাম্বারটা দিন। ঘটনার দিন আপনি কোথায় কখন ছিলেন, আপনার টাওয়ার লোকেশন কী ছিল, সেগুলো না হয় পুলিশ আপাতত বার করুক। ঠিক আছে, আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি। বিনা বাক্য ব্যয়ে একটা কাগজে ফোন নাম্বার লিখে দিল রন্টু। কাগজটা ব্যাগে রেখে তিস্তা বলল, দরকার পড়লে আমি আবার আসবো। পুলিশও আপনাকে ডেকে পাঠাতে পারে, তৈরি থাকবেন। আচ্ছা। আচ্ছা, তুমি কি করে জানলে উনি সেদিন কলকাতায় গিয়েছিলেন? জানতাম না, এমনি একটা টোপ দিয়ে দেখলাম, তাতেই তো কাজ হলো, দেখলি তো। তাই তো দেখলাম। এবার কি তাহলে তুমি রাজদীপ বাবুর কাছে যাবে? রে অর্ণবী, এত দূর যখন এসেছি তখন তাকেও একবার নেড়ে চেড়ে দেখে আসি, কি বলিস? আচ্ছা, বেশ। রাজদীপবাবুকে বর্ধমানে পাওয়া গেল না। পরিবারের কারোর চিকিৎসায় তিনি এখন চেন্নাইতে। ফোনে যেটুকু কথা হলো তাতে জানা গেল তিনি ঘটনাটা জানতেন না। তদন্তের কাজে সব রকম সাহায্য করতে তিনি রাজি বলে জানালেন। অতএব গাড়ি ছুটল কলকাতার পথে। অর্ণবীকে বাড়িতে ড্রপ করে তিস্তাকে বাড়িতে ফিরতে হবে পুজোর ভিড় পুরোপুরি রাস্তাঘাটের দখল নিয়ে নেওয়ার আগেই। আজ আর বিকেলে বেরোয়নি তিস্তা। অর্ক একাই গেছে সপ্তমীর সন্ধ্যার আড্ডা আর নেমন্তন্ন রক্ষা করতে। বর্ধমান থেকে ফিরে আসা অবধি মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে তিস্তার, যদি রন্টুবাবু না হয় তবে কে এসেছিল সেদিন? ভাবতে ভাবতে বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়ে গেল ওর। জয় বলেছিল ওই লোকটার হাতে ঢোকার সময় একটা প্যাকেট ছিল যেটা বেরোনোর সময় ছিল না। ঘটনাক্রম যা বলছে তাতে মনে হচ্ছে প্যাকেটটা খোলার সময় দিদি পাননি। দিদির টেবিলে একটা বন্ধ খাম ছিল, বেশ বড়। সম্ভবত ওটাই জয়ের বলা সেই প্যাকেট। সেদিন ওই খামটাও সঙ্গে নিয়ে এসেছিল তিস্তা, তবে খোলা হয়নি। সূত্র পাবার আশায় তাড়াতাড়ি খামটা খুলে ফেলল ও। দেখল ভেতরে আছে মাসিক পত্রিকা বলাকা। কভার পেজটা উল্টে সূচিপত্র দেখল তিস্তা। যা ভেবেছে ঠিক তাই, মালবী বসুর লেখা একটা গল্প রয়েছে ওতে। তার মানে দিদিকে এই কমপ্লিমেন্টারি কপিটা সেদিন পৌঁছে দিতে এসেছিল কেউ। কে এসেছিল সেটা জানা খুবই সহজ। পত্রিকাতে দেওয়ার নাম্বারে ফোন করে সম্পাদককে ধরল তিস্তা। নিজের পরিচয় দিয়ে জানতে চাইল, দয়া করে আমাকে একটু বলবেন এই মাসের কমপ্লিমেন্টারি কপিটা মালবীদির বাড়িতে পৌঁছতে কে গিয়েছিলেন? আমাদের পত্রিকা গোষ্ঠীরই একজন, গৌতম দাস, উনি গিয়েছিলেন। কেন বলুন তো? আমি না ওনার সাথে একটু কথা বলতে চাই। ফোন নাম্বারটা পাওয়া যাবে? আচ্ছা, কি দরকার সেটা বলা যায়? নিশ্চয়ই। মালবীদি মানে মালবী বসুর ব্যাপারে একটু কথা ছিল। ফোন নাম্বার পাওয়া গেল। তিস্তা গৌতম দাসের নাম্বারে কল করল। হ্যালো, গৌতম দাস কথা বলছেন? হ্যাঁ, বলছি। মাইকের আওয়াজ ভেদ করে ভেসে এলো কণ্ঠস্বর। আমি তিস্তা। মালবীদের সম্বন্ধে কয়েকটা কথা জানার ছিল। ইটস ভেরি আর্জেন্ট। আপনি দয়া করে একটু ফাঁকা জায়গায় আসবেন প্লিজ, মানে আমি লাইনটা ধরে আছি সেরকম হলে। ঢাক ঢোলের আওয়াজ, মানুষের চেঁচামেচি একটু কম হলো। বোঝা গেল ভদ্রলোক খানিকটা হলেও নিরিবিলি জায়গা খুঁজে পেয়েছেন। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার। বলছি যে মালবী বসু কতদিন ধরে বলাকায় লিখছেন? লিখছিলেন বলুন, ক্রিয়ার কাল ভুল হয়ে গেল আপনার। হ্যাঁ, সরি, উনি যে আর নেই আমার আসলে মনেই থাকে না। প্লিজ বলুন। মালবী বসু যখন থেকে লেখালেখি শুরু করেছেন তখন থেকেই উনি বলাকার সঙ্গে যুক্ত। সেই সময় বলাকার দপ্তরে উনি নিয়মিত আসতেন। পরে সময়ের অভাবে আসতে পারতেন না বটে, তবে বলাকা থেকে লেখা চাওয়া হলে ফেরাতেও পারতেন না। কিন্তু আপনার পরিচয়টা তো পেলাম না। আপনি সাংবাদিক নাকি? স্টোরি করবেন? হ্যাঁ, অনেকটা সেই রকমই, তবে স্টোরি করার জন্য নয়। আমি আজ আপনাকে ফোন করেছি সম্পূর্ণ অন্য কারণে। তিস্তা নিজের পরিচয় দিয়ে ফোন করার কারণটা খুলে বলল। মালবী বসুর মৃত্যুটা যে অস্বাভাবিক এবং তিস্তা সে বিষয়ে তদন্ত করছে, এই কথা শুনে গৌতম একটু সিরিয়াস হয়ে গিয়ে বলল, বলুন, কি জানতে চান? যেদিন মালবীদি মারা যান সেদিন সন্ধেবেলা তো আপনি ওর বাড়িতে গেছিলেন।
মালবিদির সঙ্গে সেদিন আপনার ঠিক কি কি কথা হয়েছিল একটু মনে করে বলবেন প্লিজ। কথা কিছু হয়নি, আসলে সেদিন আমার একটু তাড়া ছিল, তাই ভেতরে ঢুকবো নাই ঠিক করেছিলাম। বেল বাজিয়ে সাড়া না পেয়ে পত্রিকাটা দরজার তলা দিয়ে ঢুকিয়ে দিতে গিয়ে দেখলাম দরজা খুলে গেল। বুঝলাম দরজাটা লক করা নেই। ভেতরে ঢুকে দেখি মালবী রেস্ট করছে, তাই আর ওকে ডাকিনি। পত্রিকাটা টেবিলের ওপর রেখে দিয়ে বেরিয়ে আসি। মালবী ভুল করে দরজা না বন্ধ করে ঘুমিয়ে পড়েছে দেখে আসার সময় দরজার ল্যাচটা টেনে দিয়ে এসেছিলাম যাতে লক হয়ে যায়। তখন তো আর বুঝিনি। কথাটা শেষ করেন না ভদ্রলোক। কয়েকটা মুহূর্ত চুপ করে থেকে তিস্তা প্রশ্ন করে, আপনিও তো লেখেন গৌতম বাবু? টুকটাক। মালবীর মতো বড় কাগজে নয়, এই বলাকার মতো ছোট কাগজেই। মালবীদের প্রতি ঈর্ষান্বিত নাকি ভদ্রলোক? সঠিক বুঝে উঠতে পারে না তিস্তা। আপনার সঙ্গে কি দিদির এই বলাকার সূত্রেই আলাপ? না না, মালবী আর আমি একসাথে কলেজে পড়তাম, তখন থেকে আমাদের দুজনের লেখালেখি শুরু। বুঝলাম। এবার একটু বিষণ্ণ শোনায় ভদ্রলোকের কণ্ঠস্বর। তিস্তার আর কিছু জানার ছিল না। ফোন ছেড়ে দিয়ে ভাবতে লাগলো, তার মানে গৌতম দাসও জীবিত দেখেননি দিদিকে। অবশ্যই যদি ওর কথা সব সত্যি বলে ধরা হয়, তবে এই মুহূর্তে জয়ের বয়ানের সঙ্গে গৌতম দাসের বর্ণনা মিলে যাচ্ছে। জয় বলেছিল ভদ্রলোক খুব তাড়াতাড়ি ফিরে গেছিলেন, আর উনিও সেটাই বললেন। এটুকু সময়ের মধ্যে দিদি অতিথি আপ্যায়ন করলেন, খুনি তাতে ওষুধ মেশালো, দিদি সেটা খেলেন এবং ঘুমিয়ে পড়লেন। তারপর খুনি দিদিকে বেডরুমে নিয়ে গিয়ে শুইয়ে চাদর গায়ে দিয়ে দিল। এতগুলো ঘটনা ঘটতে পারে না, তাই আপাতত গৌতমবাবুকে হিসেবের বাইরে রাখতে হচ্ছে। তবে কি আরো একজন কেউ এসেছিল যাকে জয় ট্রেস করতে পারেনি? আর তারই জুতো ঘরের বাইরে দেখেছিল মৌ। ফরেন্সিক রিপোর্ট বলছে মালবী বসুর পেটে এবং গ্লাসে থাকা কোল্ড ড্রিঙ্কসে যে ওষুধের নমুনা পাওয়া গেছে সে দুটো একই। রিপোর্টটা যে ডাক্তারবাবু করেছেন তার সঙ্গে কথা বলে এসেছে তিস্তা। রজতবাবু অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছেন। এই ড্রাগ সচরাচর ব্যবহার করা হয় না, খুবই কড়া ওষুধ এটা। সাধারণত ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে ক্যান্সারের যন্ত্রণা কমাতে বা খুব বড় সার্জারি হলে তার ব্যথা কমাতে প্রেসক্রাইব করা হয়। কি নাম ওষুধটার? দেখুন, পার্টিকুলার নাম বলা তো সম্ভব নয়। ইট মে বি ডুরাজেসিক, মে বি অ্যাক্টিক। ড্রাগের গোত্রটা হলো ফেন্টানাইল, ভীষণ ফেটাল ড্রাগ। তাহলে প্রেসক্রাইব কেন করা হয়? আরে প্রেসক্রিপশনে ডোজটা তো মেনশন করা থাকে। তবে যদি সামান্যতম ওভারডোজ হয়ে যায় না, তখনই বিপদ। আচ্ছা, কতটা দিলে ওভারডোজ হতে পারে? খুব সামান্য, 2 মিলিগ্রামই মৃত্যু ডেকে আনতে পারে। 2 মিলিগ্রাম মানে ধরুন এই পেন্সিলের শীষের ওপর যতটা ধরে। তার মানে বিনা প্রেসক্রিপশনে এই ওষুধ কোনো মতেই কেনা সম্ভব নয়, তাই তো? একদম তাই। ধন্যবাদ স্যার। চেম্বার থেকে বেরিয়ে তিস্তার মনে হলো, এই ওষুধ মালবীদের কাছে থাকা সম্ভব। অলোক বসু ক্যান্সারে ভুগছিলেন, তাকে হয়তো প্রেসক্রাইব করা হয়েছিল। তাই যদি হয় তবে তো আবার আত্মহত্যার তত্ত্বে ফিরে যেতে হয়। তো আত্মহত্যার জন্য কোল্ড ড্রিঙ্কসের কি প্রয়োজন, তাও আবার 2 গ্লাসে? তার মানে খুনি এমন কেউ যার পক্ষে মালবীদের বাড়ির ওষুধপত্র হাতে পাওয়া সম্ভব। কে হতে পারে? ডাক্তারবাবুর চেম্বার থেকে বার হয়ে তিস্তা গাড়ি ঘোরালো লালবাজারের দিকে। মালবীদের লাস্ট 6 মাসের কল লিস্টের একটা প্রিন্ট আউট আজ পাবার কথা। রজতদা ব্যবস্থা করে দিয়েছেন। সেই সঙ্গে রন্টুবাবুর ফোনের ওই দিনের টাওয়ার লোকেশনও পাওয়া যাবে। অষ্টমীর দুপুরে তিস্তাদের পাড়ার পুজোতে সকলের পাক পেড়ে খাওয়ার নেমন্তন্ন থাকে। লুচি, ছোলার ডাল, আলু কুমড়োর ছক্কা, চাটনি, পায়েস দিয়ে জমিয়ে খাওয়া সেরে তিস্তা বসলো লালবাজার থেকে পাওয়া কাগজপত্র নিয়ে। রন্টুবাবুর টাওয়ার লোকেশন জানান দিচ্ছে তিনি সত্যি কথাই বলেছেন। ওই দিন মালবীদের বাড়ির ধারে কাছে আসেননি তিনি। বর্ধমান থেকে হাওড়ায় নেমেছেন, সেখান থেকে গেছেন মল্লিক বাজার, তারপর আবার বর্ধমানে ফিরে গেছেন। এবার তিস্তা বসল কল লিস্টাতে চোখ বোলাতে। 6
6 মাসের কল লিস্ট, দেখতে তো সময় লাগবেই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল অনেকক্ষণ। তিস্তা কাগজপত্রে ডুবে আছে দেখে অর্ক চা বানিয়ে নিয়ে এলো। তো ম্যাডাম, আর কত মাস বাকি? মেরে এনেছি প্রায় আর 1 মাস। ব্যাস, তাহলে আর আলমারিতে তোলা নতুন শাড়ি গয়নাগুলোকে রাখানোর দরকার নেই, কি বলো? মানে? না মানে ওই অষ্টমীর সন্ধ্যায় ঘরে বসে থাকলে ওরা বড্ড রাগ করবে না, সেই কারণেই বলছিলাম। তিস্তা হেসে ফেলল। ওদের বলে দাও আজকের মতো রাগারাগি মুলতুবি রাখতে, আর ঘন্টাখানেকের মধ্যে আমি নতুন শাড়িটা পরে তৈরি হয়ে নেব। অষ্টমীর আড্ডা আর ডিনারের নেমন্তন্নের কথা আমার মনে আছে মশাই। যাক বাবা, বাঁচা গেল। অষ্টমীর রাত জমজমাট। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে রাস্তায় ততই মানুষের ঢল বাড়ছে। ঠাকুর দেখা বা আড্ডা দেওয়া কারণটা যাই হোক না কেন, আজ রাতে যারা রাস্তায় রয়েছে তারা রাতটা বাইরেই কাটানোর প্ল্যান করে বেরিয়েছে। কিন্তু তিস্তার উপায় নেই, বাড়ি ওকে ফিরতেই হবে। যে দায়িত্ব নিজে থেকে কাঁধে তুলে নিয়েছে সেটা শেষ তো করতে হবে। আচ্ছা তিস্তা, খুনিকে স্পট করতে পেরেছো? বাড়িতে ফেরার পথে অর্ক জিজ্ঞাসা করল। না গো, রন্টুবাবু তো এদিন আসেননি, তবে অন্য কাউকে পাঠিয়ে থাকতে পারেন। যে লোকটি এসেছিল সে আগেও এসেছে, সেই ভদ্রলোকের পক্ষে খুন করা সম্ভব নয়। তার মানে দ্বিতীয় কেউ একজন এসেছিল, কিন্তু সে কে? কিভাবে খুঁজবো তাকে? অর্ক, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখি, আমার একটু অন্যরকম ভাবে ভাবতে হবে, বুঝলে? বাড়ি ফিরে মালবিদির ফেসবুকে ঢুকলো তিস্তা। অর্ণবীর কাছ থেকে ওর মায়ের ফেসবুকের পাসওয়ার্ড পাওয়া গেছে, যেহেতু মালবিদির ফেসবুক অ্যাকাউন্টটা অর্ণবী খুলে দিয়েছিল। ফেসবুকের ইনবক্স মেসেজগুলো দেখলে আত্মীয় বন্ধুদের বাইরে কাদের সঙ্গে মালবিদির ভালো যোগাযোগ ছিল সেটা জানা যাবে। হয়তোবা তার শত্রু সম্পর্কে কোনো ক্লু পাওয়া যেতে পারে। খুনি সম্পর্কে এখনো কোনো ধারণাই হয়নি তিস্তার, কারণ এখনো পর্যন্ত খুনের মোটিভটাই স্পষ্ট হয়নি তিস্তা বা পুলিশ কারোর কাছে। পাশে রাখা অন্য ফোনটা হঠাৎ বেজে ওঠায় চমকে গেছিল তিস্তা। তাকিয়ে দেখল স্ক্রিনে রজতদার নাম। হ্যাঁ, হ্যালো, বলুন রজতদা। শোনো শোনো, মালবী বসুর ফোনের ট্রেস পাওয়া গেছে হরিয়ানাতে। আশা করছি কাল রাতের দিকে ফোনটা পেয়ে যাব। কি বলছেন কি? রহস্য তো দেখছি ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। আমাদের আরো অ্যাক্টিভ হতে হবে। এনিওয়ে, তুমি ফোনটা দেখতে চাইলে কাল থানায় চলে আসতে পারো। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি ফোনটা লক না করা থাকে তবে আমি ওর হোয়াটসঅ্যাপ মেসেজগুলো একবার দেখব। ওকে। ফোনটা ছেড়ে দিল তিস্তা। এবার ও ভাবতে লাগলো, খুনি কি তবে অন্য রাজ্য থেকে এসেছিল? কেসটা ক্রমাগত জটিল হয়ে যাচ্ছে, কোনো তল পাওয়া যাচ্ছে না। মালবিদির ইনবক্সের মেসেজগুলো দেখতে দেখতে দুটো ক্যারেক্টার পেল তিস্তা, যাদের বাজিয়ে দেখা দরকার বলে মনে হলো ওর। প্রথমজন সংকেত চ্যাটার্জি। নামটাই যেন কেমন রহস্যময়। তিস্তার মনে হলো হয়তোবা এটা ফেক অ্যাকাউন্ট। দিদির সাথে ছেলেটি সারাদিনে প্রচুর কথা বলে দেখা গেল। দিদিও প্রায় প্রতিদিন রেসপন্স করেছেন ওর কথার। মারা যাবার আগের রাতেও ছেলেটির সাথে কথা হয়েছে দেখা গেল। দ্বিতীয়জন একটি মেয়ে, নাম পুষ্পা সাহা। এর সঙ্গে দিদির শেষ কথা হয়েছে মারা যাবার দিন 7 আগে। পুষ্পার সঙ্গে মালবিদির চ্যাটগুলো পড়ে ভুরু কুঁচকে গেল তিস্তার। এসব কি লিখেছে মেয়েটা? মেয়েটির বয়ফ্রেন্ডের কাছ থেকে মালবিদিকে সরে আসতে বলছে। ফোন রেখে উঠে চোখে মুখে ঘাড়ে জল দিয়ে এলো তিস্তা। এসব কি সত্যি হতে পারে? মালবিদি শেষ পর্যন্ত ওই পুষ্পার বয়ফ্রেন্ডের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন? কিছু একটা তো ভুল হচ্ছে। কিচ্ছু মাথায় আসছে না তিস্তার। এমন একজন শ্রদ্ধেয় মানুষের সম্পর্কে এসব ভাবতে তিস্তার খুব খারাপ লাগছে। এক এক করে পুষ্পার পুরনো মেসেজগুলো পড়তে লাগলো তিস্তা। মেয়েটি লিখেছে, আমার বয়ফ্রেন্ড চরিত্রহীন, যে কোনো বয়সের মেয়েদের প্রতি সমানভাবে আসক্ত। আপনি তো একজন লেখক, সবাই আপনাকে সম্মান করে।
আপনার মান সম্মান যে কোনো সময় ধুলোয় মিশে যেতে পারে যদি আপনি ওর সাথে যোগাযোগ রাখা বন্ধ না করেন। এই পুষ্পা বলে মেয়েটা তো দেখছি একেবারে পাগল, নাহলে এইসব কথা কেউ লিখতে পারে, তাও আবার এমন বড় মাপের একজন মানুষকে। তিস্তা আবার চোখ রাখে মেসেজ বক্সে। কে হতে পারে এই মেয়েটির বয়ফ্রেন্ড, যাকে নিয়ে ও এতটা উদ্বিগ্ন, এতটা ইনসিকিউরিটি ফিলিংস? সংকেত কি? খুঁজতে থাকে তিস্তা। রাত 1:30 বেজে গেছে। চোখ থেকে ঘুম উড়ে গেছে তিস্তার। নেশা ধরে গেছে এই খুঁজে বার করার খেলাটাতে। এই অদ্ভুত চ্যাপ্টারটা ক্লিয়ার না করে শুতে গেলে কিছুতেই ঘুম আসবে না জানে তিস্তা, তাই ও দ্রুত চোখ বোলাতে থাকে ইনবক্সে। এই তো 2 মাস আগের একটা তারিখে দেখা যাচ্ছে পুষ্পার ফ্রেন্ড রিকোয়েস্ট দিদি অ্যাকসেপ্ট করেছেন। তারপর ও নিজেকে সংকেত চ্যাটার্জির গার্লফ্রেন্ড বলে পরিচয় দিয়ে দিদিকে প্রণাম জানিয়েছেন। তারপর বেশ কিছুদিন আর কোনো কথা নেই। বেশ, মালবিদের অ্যাকাউন্ট থেকে পুষ্পার প্রোফাইলে ঢুকল তিস্তা। ওর পেজে তেমন ইন্টারেস্টিং কিছু পাওয়া গেল না। সব জায়গায় কেবল ওর আর সংকেতের রিলেশনশিপ নিয়ে আদেখলাপনা। বোঝা যাচ্ছে মেয়েটি সংকেতকে নিয়ে যে কোনো কারণেই হোক ভালোই ইনসিকিউরিটিতে ভোগে। আবার ফিরে এলো তিস্তা দিদির ইনবক্সে। সংকেতের সঙ্গে দিদির কথাবার্তাগুলো পড়ে তেমন কিছুই খুঁজে পেল না ও, যার জন্য ওই মেয়েটি এমন খারাপ ইঙ্গিত করে আঙুল তুলতে পারে মালবিদির দিকে। হঠাৎই একটা মেসেজে চোখ আটকে গেল তিস্তার। পুষ্পা পাঠিয়েছে সংকেতের সঙ্গে দিদির চ্যাটের একটা স্ক্রিনশট। আপনি এখনো খেলা চালিয়ে যাচ্ছেন? সংকেত অন্যের বয়ফ্রেন্ড জেনেও ওকে আনফ্রেন্ড করেননি? ছি। দেখা গেল মালবিদি এই মেসেজের কোনো রিপ্লাই করেননি। এরপর পুষ্পা দিদিকে শাসিয়েছে। আপনি যদি সংকেতকে আনফ্রেন্ড না করেন, ওর সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ না করেন, তাহলে আমি সোশ্যাল মিডিয়ায় আপনার আর সংকেতের রিলেশনশিপ নিয়ে লিখব। দরকার হলে সাপোর্টিং ছবি ভিডিও পোস্ট করব। এআই এর যুগে এসব বানিয়ে নেওয়া কোনো প্রবলেম না, জানেন নিশ্চয়ই। বাবা, এ মেয়ে তো মারাত্মক। বেশ, দেখা যাক। মালবিদি এই মেসেজের কোনো জবাব দেননি, বরং পুষ্পাকে আনফ্রেন্ড করে দিয়েছেন। এরপর এই ব্যাপারে আর কোনো কথাবার্তা নেই। সংকেতকেও মালবিদি কিছু লেখেননি, তাই আর কিছু জানা গেল না। তিস্তা ঠিক করল সংকেত আর ওর গার্লফ্রেন্ডকে খুঁজে বার করতে হবে। এজন্য কাল একবার লালবাজার সাইবার ক্রাইম সেকশনে যেতে হবে। তার উপরে আবার রজতদার কাছ থেকে মালবিদির ফোনটাও পাওয়া যাবে। সুতরাং তদন্তের দিক থেকে আগামীকালটা তিস্তার কাছে বেশ সম্ভাবনাময়। নবমীর সকাল। অষ্টমীর রাতের রেশ কাটিয়ে মানুষজন এখনো সেভাবে রাস্তায় বেরোতে পারেননি, তাই তিস্তাকে গড়িয়াহাট থানায় পৌঁছতে বেশি কষ্ট করতে হলো না। সারা রাত ডিউটি করে বাড়ি যাবার সুযোগ থাকে না রজতবাবুদের, তাই থানাতেই রেস্ট নিতে হয়। পুজোর 4 দিন থানায় ঘরবাড়ি পুলিশ অফিসারদের। রজতবাবুকে নিজের চেয়ারেই পেয়ে গেল তিস্তা। অর্থই সবচেয়ে বড় অনর্থ ঘটায়, বুঝলে হে। কম কেস তো ঘাটলাম না এত বছরে। মালবী বসুর ফোনটা তিস্তার দিকে বাড়িয়ে ধরে রজতবাবু বললেন, কেন রজতদা, এই কেসে তেমন কিছু পেলেন নাকি? এখনো পর্যন্ত তো পাইনি, তবে প্রপার্টি নিয়ে দূর সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে ঝামেলা হয়েছিল শুনেছি। কালকে তাকে থানায় ডেকেওছি। দেখা যাক কিছু বার করতে পারি কিনা পেট থেকে। তিস্তা বুঝল রজতবাবু রন্টুর কথা বলছেন। তাকে যে আগেই বাজিয়ে দেখা হয়ে গেছে ওর, সে কথা আর ভাঙল না, বরং বলল, ওর পেট থেকে কিছু বার করতে পারলে প্লিজ আমাকে জানাবেন তো। বুঝলে তিস্তা, মাঝে মাঝে আমার মনে হচ্ছে আমরা বুনো হাঁসের পিছনে দৌড়চ্ছি। খুনের কোনো মোটিভ নেই, খুনি বলে কাউকে ভাবারও কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তবু খুনের তদন্ত করছি। আমি ঠিক করেছি এই সপ্তাহের মধ্যে যদি কিছু না বার হয় তবে এই কেস আমি সুইসাইড বলে ক্লোজ করে দেব। তিস্তা এই কথার উত্তর দিল না। কয়েক সেকেন্ড চুপ করে থেকে প্রশ্ন করল, হরিয়ানাতে ফোনটা কি করে গেল কিছু জানা গেছে?
ফোনের টাওয়ার লোকেশন দেখে ট্র্যাক করা হয়েছে। এই কদিন বন্ধই ছিল ফোনটা, কালই সুইচ অন করা হয়েছে, আর সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছে। কার কাছে ছিল? যার কাছ থেকে পাওয়া গেছে তাকে তুমি কল্পনার শতচক্ষু মেলেও খুনি বলে ভাবতে পারবে না। নিজের রসিকতাতে রজতবাবু নিজেই হাসেন হা হা করে। তারপর বলেন, একটা মুটের কাছে ও পুলিশকে বলেছে ফোনটা নাকি ও কুড়িয়ে পেয়েছে। ট্রাকের মাল খালাস করার সময় মাটিতে পড়ে থাকতে দেখেছিল। জানি না সত্যি না মিথ্যে, হয়তো চোরাই মাল কিনেছে। সেটা বললে আবার পুলিশ সব শুদ্ধ ধরে টানাটানি করবে, তাই কুড়িয়ে পাওয়ার গল্পটা ফেঁদেছে। হতে পারে। আচ্ছা রজতদা, আমি না আজ আসি। তিস্তা উঠে পড়ল। থানা থেকে বেরিয়ে অর্ণবীকে ফোনে ধরল। হ্যালো, বলছি যে তোদের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব হরিয়ানাতে থাকে নাকি রে? হরিয়ানা? না তো, কোনোদিনই না। তোর মায়ের পরিচিত কেউ? আমার তো জানা নেই। তেমন কাছের কেউ হলে আমি ঠিক জানতাম। আচ্ছা ঠিক আছে, শোন না, তোকে আরেকটা কাজ করতে হবে। তোর বাবার দিক আর মায়ের দিকে যত আত্মীয় আছেন তাদের একটা লিস্ট বানিয়ে ফেল। পাশে পাশে তাদের কন্ট্যাক্ট নাম্বারটাও দিবি, আমি বিকেলে নেব, আর্জেন্ট। ওকে, পেয়ে যাবে। লালবাজারের দিকে যেতে যেতে তিস্তা ভাবল, তথ্য প্রমাণ যা কিছু জোগাড় করার খুব তাড়াতাড়ি করতে হবে। রজতদা কেসটাতে সুইসাইডের স্ট্যাম্প মেরে হিমঘরে পাঠিয়ে দেওয়ার আগেই। গতকাল লালবাজারের সাইবার সেল থেকে তিস্তাকে বলা হয়েছিল পরদিন সকালে আসতে। তিস্তা তাই আজ সকাল 10টায় হাজির হয়ে গেছে। রজতদা বলে দিয়েছিলেন বলে সংকেতের ফোন নাম্বারটা লালবাজারের সাইবার সেল আজ তিস্তাকে বার করে দিয়েছে। সেই সঙ্গে অফিসার জানিয়েছেন, ম্যাডাম, পুষ্পা সাহার ফেসবুক অ্যাকাউন্টটা ভুয়ো। ওই অ্যাকাউন্টটা এখন আর অ্যাক্টিভ নেই। যে ফোন নাম্বার থেকে অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছিল সেই ফোনটাও বন্ধ আছে। থ্যাংক ইউ স্যার। এইটুকু ইনফরমেশন যখন পেয়েছি তখন আর অসুবিধে হবে না। কান টানলেই মাথা আসবে। সংকেতকে পেয়েছি যখন, তখন পুষ্পার খোঁজও আমি পেয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। লালবাজার থেকে বাইরে বেরিয়ে সংকেতের নাম্বারে রিং করল তিস্তা। হ্যাঁ হ্যালো, সংকেত চ্যাটার্জি কথা বলছেন? হ্যাঁ বলছি। আপনি চিনবেন না আমাকে, আমি তিস্তা, সত্য সন্ধানী। আপনার সঙ্গে আমার মালবী বসুর ব্যাপারে ভীষণ জরুরি কথা আছে। হ্যাঁ বলুন। ফোনে নয়, মিট করতে চাই আপনাকে। আপনি চাইলেই হবে? আপনাকে আমি চিনি না, জানি না, আপনি মিট করতে চান বললেই আমাকে মিট করতে হবে? হ্যাঁ করতে হবে, কারণ তাতে আখেরে আপনারই উপকার হবে। কি উপকার সেটা সামনাসামনি বলবো না হয়? বেশ, তাহলে পুজোর 2 দিন যাক, তারপর দেখা করব আপনার সঙ্গে। এখন পাড়ার পুজো নিয়ে একটু ব্যস্ত আছি। সংকেতবাবু, আপনি যে একটা বড় ঝামেলায় জড়িয়ে পড়েছেন সেটা হয়তো আপনি জানেন না, তাই টালবাহানা করছেন। কাল পর্যন্ত দেরি করলে আপনারই বিপদ বাড়বে। আজই দেখা করুন, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। এবার বলুন, কতক্ষণে পারবেন? আমাকে কোথায় যেতে হবে? চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকের ফুটপাথে টি স্টেশন ক্যাফে, ওখানেই চলে আসুন। আমি কাছাকাছি আছি, পৌঁছে যাব। ঠিক আছে, আসছি। এখনই যদি রওনা দিই তবুও ঘন্টাখানেক কিন্তু লাগবে আমার পৌঁছতে। বেশ, চলে আসুন। পৌঁছে এই নাম্বারে আমাকে একটা রিং করবেন। আজ অনেক রাস্তাতেই নো এন্ট্রি, সে সঙ্গে গাড়ি পার্ক করারও খুব অসুবিধা। অনেকটা রাস্তা ঘুরে তবে তিস্তা চাঁদনি চকে পৌঁছতে পারল। নিজের অফিসের সামনে গাড়িটা পার্ক করে রেখে ক্যাফেটার দিকে হেঁটে আসার সময় সংকেতের ফোন পেল তিস্তা। তার মানে এসে গেছে ও। এই ক্যাফেটায় সবসময় অত ভিড় থাকে না, বিশেষত এই দুপুর 12টাতে। সাধারণ দিনে তো একদম ফাঁকাই থাকে, আর পুজোর দিন বলে হয়তো একটু লোকজন থাকবে। তাই সংকেতকে এখানে ডেকেছে তিস্তা, যাতে নিরিবিলিতে বসে কথা বলা যায়। ভেতরে সেই সময় মাত্র 3 জন লোক ছিল, একজন প্রৌঢ় আর 2 জন অল্প বয়সী। তার মধ্যে টেবিলে হেলমেট রেখে যে ছেলেটি বসে ফোন ঘাঁটছিল সেই সংকেত অনুমান করে এগিয়ে গেল তিস্তা। আপনি কোথায়? আমার জন্যই ওয়েট করছেন। হাই, আমি তিস্তা। হ্যাঁ, আমি সংকেত। বলুন, কেন ডেকেছেন? মালবী বসু মারা গেছেন, জানেন নিশ্চয়ই। হ্যাঁ, কাগজে দেখেছি। আমাকে আর কেই বা জানাবে, তবে আমি কিন্তু আগেই জানতাম। কথাটা শুনে তিস্তা চমকে ওঠে। কি বলছেন? আপনি জানতেন উনি মারা যাবেন? একটু থতমত খায় সংকেত। না, মানে আমি তা বলতে চাইনি। উনি মারা যাবেন সেটা আমি কি করে জানবো, তবে আমার থেকে দূরে চলে যাবেন এটা জানতাম। ছ্যাবলামি করছে নাকি ছেলেটা?
নাকি চালাকি করছে? একটা বেফাঁস কথা বলে ফেলে সেটা ঢাকা দেবার চেষ্টা করছে? গম্ভীর হয়ে যায় তিস্তা, সরাসরি আসল কথায় চলে আসে। মিস্টার সংকেত চ্যাটার্জি, আপনি বোধহয় জানেন না মালবী বসু খুন হয়েছেন, আর সে ব্যাপারে কথা বলার জন্য আপনাকে আমি ডেকেছি। কাজেই পরিষ্কার করে কথা বলুন, হেঁয়ালি করবেন না। এক্ষেত্রে আপনি জানতেন উনি মারা যাবেন, এই কথার কিন্তু একটাই অর্থ হয়। আশা করি আপনি বুঝতে পারছেন আমি ঠিক কি মিন করছি। বিশ্বাস করুন, আমি তা বলতে চাইনি। আসলে আজ পর্যন্ত কখনো কোনো ভালো কিছু ঘটনা আমার জীবনে ঘটেনি। আমার ভালোবাসার মানুষেরা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। উনি আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলেন, তাই উনিও যে আমার জীবনে থাকবেন না সেটা আমি জানতাম, কিন্তু সেটা যে এভাবে হবে। কথা শেষ করে না সংকেত, মাথাটা নিচু করে ফেলে। তিস্তা লক্ষ্য করে ওর চোখে জল চিকচিক করছে। তিস্তা দেখেও দেখে না, নিজের মুখের কোনো রেখাকে কোমল হতে না দিয়ে প্রশ্ন করে, বুঝলাম, আপনার মালবিদির সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু আপনার গার্লফ্রেন্ড যখন ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না, এ নিয়ে ঝামেলা করছে, তখন ব্যাপারটা কন্টিনিউ না করলেই তো পারতেন। আমার গার্লফ্রেন্ড ঝামেলা করছে মানে? ও, আপনার সঙ্গে আপনার গার্লফ্রেন্ডের ঝামেলা হয়নি এই বিষয় নিয়ে? কেন শুধু শুধু মিথ্যে কথা বলছেন সংকেত বাবু? আরে বাবা, ফালতু কেন মিথ্যে কথা বলতে যাব? আমার গার্লফ্রেন্ড থাকলে তবে তো তার সঙ্গে ঝামেলা হবার প্রশ্ন। হাসালেন আপনি। ও তাই নাকি? তাহলে পুষ্পা আপনার কে হয়? পুষ্পা? পুষ্পাটা আবার কে? এই নামে তো কাউকে চিনি না আমি। আপনি মনে হয় অন্য কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছেন। ভীষণ অবাক হয়ে গেল সংকেত। তিস্তার রাগ হয়ে যাচ্ছিল, কিন্তু বহু কষ্টে সংযত করল নিজেকে। তারপর বলল, তাহলে সোশ্যাল মিডিয়ায় নিজেকে আপনার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়ে আপনার সঙ্গে ছবি পোস্ট করছে যে মেয়েটি, তাকে আপনি চেনেন না বলছেন। আপনার সাথে ওর চ্যাটের যে স্ক্রিনশটগুলো পোস্ট করেছে সেগুলোও তাহলে ফেক বলতে চাইছেন? আমার ছবি? কই দেখান তো দেখি। তিস্তা ওর ফোনটা বাড়িয়ে ধরে সংকেতের দিকে। সংকেত ছবিটা দেখে হেসে ওঠে। আরে এ তো সুহানা, পুষ্পা হবে কেন? এটা তাহলে ওর ফেক অ্যাকাউন্ট। ফোনটা ফিরিয়ে নিল সংকেত, একটু জল খেল, তারপর বলল, সুহানাকে খুবই ভালোবাসি আমি, কিন্তু ও তো আমাকে ছেড়ে চলে গেছে অনেক দিন হলো। এখন আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। অনেক চেষ্টা করেছিলাম ওকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ও কোনো কথাই শুনতে চায়নি। ওর সঙ্গে ছাড়াছাড়ির কারণটা কি মালবিদির সঙ্গে বন্ধুত্ব? না, মালবী বসুর সঙ্গে বন্ধুত্ব হবার অনেক আগেই ও আমার সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছে। সংকেত নিজের জীবনের প্রতিটা দুর্ভাগ্যের কথাই খুলে বলল তিস্তাকে। জীবনটা যে এমন এলোমেলোই থেকে যাবে ভাবতে পারিনি জানেন। ছোটবেলায় বাবা চলে গেছে অন্য মহিলাকে বিয়ে করে। ছোট্ট একটা মুদির দোকান ছিল বাবার, সেটাই মা ছেলে মিলে চালিয়ে অনেক অসম্মান সহ্য করে বড় হয়েছি। কষ্টে সৃষ্টে বিকম পাশ করে একটা চাকরি জুটিয়েছিলাম সেলসে। খুব বেশি কিছু রোজগার নয়, তবু তার ভরসাতেই রাজি হয়ে গেছিলাম পূজার প্রস্তাবে। অল্প বয়সের ভুল, বিয়ে করে ফেললাম আগুপিছু কিছু না ভেবেই। বিয়ের বছর খানেকের মধ্যে মেয়ে জন্মালো, আর দ্বিতীয় বছর ঘুরতে না ঘুরতেই পূজা বিয়ে খেলা শেষ করে মেয়েকে নিয়ে চলে গেল। আবার সেই মা আর ছেলের সংসার। তারপর সুহানার সঙ্গে কিভাবে সম্পর্ক হলো? হ্যাঁ, ফেসবুকে। পূজার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাবার পর ঠিক করেছিলাম আর কোনো সম্পর্কে জড়াবো না, কিন্তু তার হতে দিল কোথায় সুহানা। ফেসবুকের বন্ধুত্বটাকে বাড়িয়ে তুলল তো ওই মেয়েই। কিছুদিন যেতে না যেতে ভার্চুয়াল সম্পর্কটাকে বাস্তবে নামিয়েও আনলো। বারবার দেখা করতে চলে আসতো বাড়িতে, কাজের জায়গায়। বয়সে আমার চাইতে অনেকটাই ছোট সুহানা। সবসময় ওর ইচ্ছে মতো চালাতে চাইতো আমাকে, না চললে কান্নাকাটি মারামারি করতো। আমার বেশ ভালো লাগতো এই জোরাজুরি। এই দুনিয়ায় কেউ তো আমার ব্যর্থ জীবনটাকে দরকারি মনে করছে, এটা ভেবেই অনেকটা তৃপ্তি পেতাম। পূজার কথা জানতো সুহানা? না, আসলে প্রথম দিকে মনে হতো সম্পর্ক আরেকটু গভীর হলে বলা যাবে, আর পরে ভয় হতো যদি এই কথা জানলেও ছেড়ে চলে যায়। তাই প্ল্যান করেছিলাম সামনাসামনি অনেকটা সময় নিয়ে সুহানাকে সব কথাই বলবো, কিন্তু তার আর সময় পেলাম না।
বাড়িতে ঝগড়াঝাটি করে সোহানা হঠাৎই একদিন এসে উঠলো আমাদের বাড়িতে, আমাকে আগে থেকে কিছু না জানিয়ে। তারপর ও বলল ওর বাড়িতে থাকা যাচ্ছে না, তাই এখানেই থাকবে। মা আর আমি মিলে অনেক বোঝানোর চেষ্টা করলাম যাতে সোহানা বাড়ি ফিরে যায়, কিন্তু ও শুনলো না। ওর একই কথা, একবার যখন বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি তখন আর কিছুতেই ওখানে ফিরবো না। বাধ্য হয়ে থাকতে বলতে হলো ওকে, নাহলে যদি কিছু অঘটন ঘটায়। যা মুডি মেয়ে, ওকে কোনো বিশ্বাস নেই। দিন 7 মতো ছিল সুহানা, মায়ের ঘরেই থাকতো। সেই সময় ওর একটা পরীক্ষা চলছিল বলে পড়া নিয়ে সারাদিন ব্যস্ত থাকতো। মাঝে মাঝে অবশ্য আমার সঙ্গে খুনসুটিও করতে চলে আসতো। ওই 7টা দিন জীবনের সব থেকে ভালো সময় কাটিয়েছি আমি। কিন্তু ওই যে মা বলে পোড়া কপাল, সেই কপালে কি আর সুখ স্থায়ী হয়? আমি ঠিক করেছিলাম সোহানার পরীক্ষা শেষ হলে ওকে নিজের অতীতটা জানাবো, কিন্তু তার আগেই গন্ডগোলটা হয়ে গেল। কিরকম? পাড়ার লোকজন ওর কানে পূজার কথা তুলেছিল, তাই শুনে রেগে গিয়ে ও আমার উপর চড়াও হলো। আমাকে কিছু বলার সুযোগই দিল না সোহানা, একাই চিৎকার করতে থাকলো। আমার বা মায়ের কোনো কথা কানে না তুলেই সোহানা চলে গেল। সোহানা সেদিনের রাগের মাথায় বেরিয়ে যাওয়া দেখে একবারের জন্য আমি ভাবিনি যে সত্যি সম্পর্কে দাঁড়ি টেনে দিল মেয়েটা। তিস্তা শুনল বটে, কিন্তু ওর ভুরুর ভাঁজ মেলালো না। সংকেতের বক্তব্যের সাথে ওর হাতে থাকা তথ্যগুলো ঠিক খাপ খাচ্ছে না, কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। এখনই সংকেতকে কিছু বলল না তিস্তা, বরং জানতে চাইল, আচ্ছা, সুহানার বাড়ির ঠিকানাটা আছে আপনার কাছে? যে ঠিকানাটা ও আমাকে বলেছিল আমি সেখানে গেছিলাম ওকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ওকে পাইনি। জানেন, ও নিশ্চয়ই আমাকে ভুল ঠিকানা দিয়েছিল। আমি গিয়ে দেখলাম ওই অ্যাড্রেসে অন্য লোক থাকে। ও, ফোনে ধরতে পারেননি? আমার সঙ্গে যোগাযোগ রাখতে চায় না বলে ফোন নাম্বারটাও বদলে ফেলেছে। ওর আগের নাম্বারটা এখন অচল। তবু আপনি যদি ওর ঠিকানা আর নাম্বারটা আমাকে দেন তাহলে খুব ভালো হয়, মানে যেটা আপনার কাছে আছে। সংকেত একটা কাগজে লিখে দিল। সেটাতে চোখ বোলাতে বোলাতেই তিস্তা জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার পরিচিত কেউ হরিয়ানাতে থাকে? না তো, কখনো শুনিনি। কেন বলুন তো? তিস্তা ওর প্রশ্নের জবাব না দিয়ে আবার জিজ্ঞেস করল, আপনার কোম্পানির হেড অফিস তো হরিয়ানাতে? কই না তো, আমাদের হেড অফিস তো দিল্লিতে। কেন বলুন তো? ও না না, আসলে আমার একটু দরকার ছিল, একদম ব্যক্তিগত প্রয়োজন। পরিচিত কেউ থাকলে হরিয়ানার একটা ঠিকানা একটু খোঁজ করতে দিতাম। ঠিক আছে সংকেতবাবু, এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার সাথে যদি সুহানার কোনো রকম যোগাযোগ হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। হ্যাঁ, সংকেতের সঙ্গে দেখা করে ফিরে আসার পর থেকে খুব গম্ভীর ছিল তিস্তা। নবমীর দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা বাড়িতেই, অর্কই আজ রান্না করেছে। খাবার টেবিলে তিস্তাকে অন্যমনস্ক হতে দেখে অর্ক বলল, কি মুশকিল, এমন অন্যমনস্কভাবে মাংস ভাত খেলে সেটা কিন্তু একটু পাঁঠার প্রতি অবিচারই হয়। যাকে যে রান্না করেছে সেই অবকার কথা নয়, বাদই দিলাম। তিস্তা হেসে ফেলল। এবার মন দিয়ে খাচ্ছি আর রাঁধুনির প্রশংসাও করছি। আসলে কানাগলিতে ফেঁসে গেছি জানো তো, এগোনোর রাস্তাই পাচ্ছি না। তাহলে তো ম্যাডামকে একটু পিছিয়ে যেতে হবে। মানে আবার শুরু থেকে ভাবতে শুরু করো। আমার মনে হয় দেখবে একটা অন্য রাস্তা ঠিকই পেয়ে যাবে। ঘটনাটা যখন ঘটেছে তখন সেখানে পৌঁছানোর একটা না একটা রাস্তা তো ঠিকই আছে। কথাটা শুনে তিস্তার মনে হলো সত্যিই তো, জয়ের কথা অনুযায়ী এগোতে গিয়ে ওকে দেওয়ালে ধাক্কা খেতে হয়েছে। এমনও তো হতে পারে জয় মিথ্যে বলেছে বা ঠিক করে নজরদারি করেনি। সেক্ষেত্রে জয়কে অগ্রাহ্য করেই এগোনোর রাস্তা খুঁজে নিতে হবে। ভালো কথা বলেছ। আচ্ছা অর্ক, তুমি যখন ক্লায়েন্টদের অ্যাপয়েন্টমেন্ট দাও কাকে কোন সময় দিলে কি করে মনে রাখো? আরে এটা তো সিম্পল, অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট বুক মেনটেন করি। তুমি তো জানো যে ডাক্তারেরাও তাই করেন। তাহলে তো একজন ব্যস্ত লেখকেরও সেটাই করা উচিত, তাই না? এক্স্যাক্টলি, সেটাই স্বাভাবিক। নইলে মনে রাখবেন কি করে? কারেক্ট। এই সহজ কথাটাই আমার মাথায় আসেনি। সাধারণত পাবলিক নিয়ে ডিল করেন যারা, তারা কাউকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিলে সেটা তো নোট করে রাখেন।
সেক্ষেত্রে মালবিদিরও যদি তেমন অভ্যেস থেকে থাকে, তবে তবে ওই দিনের অ্যাপয়েন্টমেন্টের লিস্টটা থেকেই তো জানা যাবে যে সেদিন কাদের আসার কথা ছিল। একদমই তাই। থ্যাংক ইউ অর্ক। তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে পড়ল তিস্তা। মালবিদির লেখাপড়ার টেবিল থেকে যেসব কাগজপত্র এনেছিল তিস্তা এবার সেগুলোকে নিয়ে বসল। কাগজপত্রের মধ্যে একটা পাতলা পকেট ডায়েরিও পাওয়া গেল, যাতে তারিখ আর সময় দিয়ে নাম লেখা আছে। তাহলে এটাই তো সে অ্যাপয়েন্টমেন্ট নোট করার ডায়েরি। উত্তেজনায় বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো ওর। এখনই তাহলে জানা যাবে ওই মিসিং লিঙ্কের নাম। তিস্তার অনুমান একদম সঠিক। ওই দিনের পাতাটা খুলে দেখলেও দুটো নাম লেখা আছে, মুখার্জিদা আর সাথী। তার মানে গৌতমবাবুর আসার কথাই ছিল না। কিন্তু ব্যাপারটা এখন আরো জটিল হয়ে গেল। একজনের বদলে দুজনকে খুঁজতে হবে। অরুণবী হয়তো এদের খোঁজার ব্যাপারে সাহায্য করতে পারে ভেবে ওকে ফোন করলো তিস্তা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ পেপে, বলো। আচ্ছা, মালবিদি মুখার্জিদা বলে ডাকতেন এমন কাউকে চিনিস? হ্যাঁ চিনি তো, মুখার্জি আঙ্কেল আমার বাবার বন্ধু। আমাদের বাড়িতে বেশ যাওয়া আসা ছিল। কেন বলো তো, কি হয়েছে? না মানে এখনো পর্যন্ত তেমন কিছু হয়নি, তবে হলেও হতে পারে বুঝলি। আচ্ছা, তোর কাছে মুখার্জিদার ফোন নাম্বারটা আছে নিশ্চয়ই? হ্যাঁ আছে তো। আচ্ছা, আমাকে এক্ষুনি পাঠিয়ে দে তো। আচ্ছা পাঠাচ্ছি। মুখার্জিদা অর্থাৎ স্থবির মুখার্জিকে একবারের চেষ্টাতে পেয়ে গেল তিস্তা। হ্যাঁ হ্যালো, অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার। আমি তিস্তা বলছি। মালবী বসুর ব্যাপারে একটু কথা বলার ছিল। কে তিস্তা? আপনি আমাকে চিনবেন না, আমি মালবিদির একজন কাছের মানুষ। আপনার নাম্বারটা আমাকে অর্ণবই দিয়েছে। বলুন, কি বলার আছে? আচ্ছা, যেদিন মালবিদি মারা গেছেন সেদিন বিকেলে আপনার তো ওর বাড়িতে যাওয়ার কথা ছিল। আপনি কটা নাগাদ গেছিলেন সেটাই একটু জানতে চাইছি স্যার। ওই দিন দুপুরে পা হড়কে গিয়ে আমার ডান পায়ের লিগামেন্টটা ছিঁড়ে গেছে, তাই মালবীর ওখানে আর যাওয়া হয়নি। ঘরে বসে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে পুজোর দিনে বসে রয়েছে। আপনি চাইলে একবার দেখে যেতে পারেন। পুলিশ বা টিকটিকি আপনি যাই হন না কেন, আর একটু বুদ্ধির দরকার ছিল। যাওয়ার কথা ছিল এটা জানেন, আর যায়নি এটা জানেন না। দুম করে ফোন রেখে দিলেন ভদ্রলোক। বোঝা গেল কাঁচা ঘুম ভাঙানোয় অত্যন্ত রুষ্ট হয়েছেন তিনি। মুখার্জিদা তো মিটল, এবার সাথীকে খোঁজার পালা। অর্ণবী বলে দিয়েছে সাথী নামে কাউকে সে চেনে না। সাথীর সন্ধান কিভাবে করবে ভাবতে ভাবতে অসময়ে ঘুমিয়ে পড়েছিল তিস্তা। আধ ঘন্টা বাদে ঘুমটা ভেঙে গেল যখন, তখন ওর মাথাটা একদম ছেড়ে গেছে। তিস্তার মনে হলো ঘুমের মধ্যে একটা রাস্তার খোঁজ দিয়ে দিয়েছে মগজের ছাইরঙা কোষগুলো। ওর মনে হচ্ছিল এই নামটা দুই একদিনের মধ্যে কোথাও চোখে পড়েছিল। সম্ভবত এই কেসটা নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে দেখেছে, কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছে না কোথায় দেখেছে। শান্ত হয়ে বসে চোখ বন্ধ করে নিজের স্মৃতির ভেতরে ডুবুরে নামালো তিস্তা। আতিপাতি করে খুঁজতে লাগলো সাথী শব্দটাকে। দিদির কাছে আসা চিঠিপত্র, ভিজিটিং কার্ডগুলো আবার দেখতে শুরু করলো। ওর মনে হচ্ছে এখানেই কোথাও দেখেছিল নামটা। ঘাঁটতে ঘাঁটতে পেয়েও গেল একটা চিঠি, মানে একটা নিমন্ত্রণ পত্র। সাথী নামের একটা এনজিও দিদিকে তাদের বার্ষিক অনুষ্ঠানে সভাপতি হবার জন্য আমন্ত্রণ জানিয়েছে। হতাশ হলো তিস্তা। এত মাথা ঘামিয়ে শেষ পর্যন্ত সাথী একটা সংস্থা। হয়তো সেদিন সাথীকে কোনো কিছু কমিট করার ছিল, তাই রিমাইন্ডার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট ডায়েরিতে লিখে রেখেছিলেন তিনি। তবু একবার নেড়ে চেড়ে দেখবে বলে সাথীর ফোন নাম্বার আর অ্যাড্রেসটা নোট করে রাখল তিস্তা। চুপ করে বসে ভাবতে ভাবতে হঠাৎই তুলিকাদির কথা মনে পড়ল তিস্তার। তুলিকাদি সিনিয়র জার্নালিস্ট, নেপালহাটের দিকেই থাকেন। সাথী সম্পর্কে উনি খবর রাখতে পারেন। তুলিকাদিকে ফোন করল তিস্তা। হ্যাঁ তুলিকাদি, বাড়িতে আছো গো? এখন একটু কথা বলা যাবে? হ্যাঁ রে, বাড়িতেই আছি। ছুটির দিনের আরাম ছেড়ে এখন আর কোথায় বেরোবো? বল বল, কি বলবি? আচ্ছা, তোমাদের ওদিকে সাথী নামে একটা এনজিও আছে না? ওদের সম্পর্কে কিছু জানো?
মানে ওদের কাজকর্মের ব্যাপারে? হ্যাঁ, সাথে একটা পুরনো অর্গানাইজেশন। ওরা বেসিক্যালি সমাজের পিছিয়ে পড়া মেয়েদের নিয়েই কাজ করে। নেপালহাটের ভেতর দিকটা নতুন টাউনশিপের মতো অতটা ঝাঁ চকচকে নয়, কিন্তু সেটা জানিস তো, এখানকার বাসিন্দাদের মধ্যে এখনো পর্যন্ত সেই 5 দশকের আগের মানসিকতাই রয়ে গেছে। এইসব জায়গার মেয়েরা মাধ্যমিক পাশ হোক না হোক বিয়েটা আগে হয়ে যায়। ক্লাস 8 বা 9-এ উঠে প্রচুর মেয়েরা পড়াশুনো ছেড়ে দেয়। অবশ্য তার জন্য তাদের সামাজিক আর অর্থনৈতিক অবস্থাই দায়ী। আর কেনই হবে না বল? এইসব মেয়েদের মায়েরা কাজ করে এই সমস্ত ফ্ল্যাটগুলোতে, যেগুলো গজিয়ে উঠেছে ওদেরই জমিতে, যেখান থেকে একদিন ওদের উৎখাত হতে হয়েছিল। ও আচ্ছা, তাহলে তো সাথী বেশ ভালো অর্গানাইজেশন, তাই না? হ্যাঁ, বেশ ভালো কাজ করে ওরা। কিন্তু তুই এত খোঁজ নিচ্ছিস কেন বলতো? ভাবছিলাম একটা কভার স্টোরি করব। বেশ তো, কর না। সাথীর সেক্রেটারি তনিমা আমার বেশ পরিচিত, কথা বলবি? হ্যাঁ, তুমি একটু আমার কথা বলে দেবে গো, মানে তাহলে খুব ভালো হয়। আর ওর নাম্বারটাও আমাকে পাঠিয়ে দাও, আমি একটু বাদে কল করে নিচ্ছি। তিস্তাকে আর ফোন করতে হলো না, তনিমাদি নিজেই ফোন করলেন। হ্যালো, আপনি তিস্তা বলছেন? হ্যাঁ, আপনি তনিমাদি তো? হ্যাঁ, তুলিকাদি ফোন করেছিলেন, বললেন আপনার নাকি দরকার আছে আমার সঙ্গে। আসলে একটু বাদে বাচ্চাদের নিয়ে ঠাকুর দেখতে বেরোতে হবে, তখন যদি আপনি কল করেন আমি কথা বলতে পারবো না, তাই আমি আগেভাগে কলটা করে নিলাম। থ্যাংক ইউ দিদি, অনেক ধন্যবাদ। আসলে আমি মালবিদি মানে মালবী বসুর জীবন আর কাজ নিয়ে একটা স্টোরি করছি আমাদের কাগজের জন্য। সেটা করতে গিয়ে দেখলাম উনি আপনাদের অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন, ওই ব্যাপারে একটু ডিটেলসে জানার ছিল। না, মানে উনি ঠিক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন না। আমাদের একটা অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বক্তা হিসেবে। আমরা পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে কাজ করি তো, তাই একজন বিশিষ্ট মানুষ যদি মেয়েদের পড়াশোনা শেখা, স্বনির্ভর হওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে বলেন, তবে বিষয়টার একটু গুরুত্ব পায়। তাই ওকে প্রধান অতিথি করে এনেছিলাম। সাথীর কাজকর্ম দেখে খুব খুশি হয়েছিলেন মালবিদি, আমাদের কথা দিয়েছিলেন ভবিষ্যতে আবার আসবেন, কিন্তু সেই সুযোগ তো আর হলো না। সেই উনি এভাবে চলে যাওয়ায় বাংলা সাহিত্যের অনেক ক্ষতি হয়ে গেল। তা আপনি নিশ্চয়ই মালবিদির লেখার খুব ভক্ত? আসলে মানে আমার ঠিক লেখাপড়ার না অতটা অভ্যেস নেই। আমাদের সংগঠনের একটি মেয়ে আইভি, ও দিদির খুব ভক্ত। আইভি মালবিদিকে অনুষ্ঠানে আনার কথা বারবার বলছিল, তাই তো ওকে আমরা ইনভাইট করে এনেছিলাম। ও আরেকটা কথা তনিমাদি, তুলিকাদির কাছে সাথীর কাজকর্মের কথা শুনে আমার খুব ইন্টারেস্টিং লাগলো, তাই ভাবছি সাথীকে নিয়েও একটা স্টোরি করব। শনিবারের একটা স্পেশাল পাতা থাকে আমাদের, ওখানে ছাপা হবে। তাহলে তো খুব ভালো হয়, এ তো খুব ভালো কথা। লোকজন যত জানবে আমাদের কাজ সম্পর্কে, ততই তো আমাদের ফান্ড পেতে সুবিধা হবে। জানেনই তো এই ধরনের এনজিওগুলোর ফান্ডিং একটা বিরাট সমস্যা। বেশ, তার জন্যে নিজের চোখে যদি একবার আপনাদের কাজকর্ম দেখতে পারতাম খুব ভালো হতো। কাল যাব? কাল? কাল তো ভাই দশমী, আমাদের ছুটি। আপনি পরশু আসুন না। ও আসলে পরশু থেকে তো আমার অফিস, কাল হলে অনেকটা সময় দিতে পারতাম, লেখাটারও একটা লেআউট হয়ে যেত। দেখুন না, যদি কোনোভাবে কাল হয়। ঠিক আছে, আপনি আসুন, আমি পৌঁছে যাব। থ্যাংক ইউ তনিমাদি, কাল তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, আজ বিজয়া দশমী। এবছর পুজোর দিনগুলো যে কিভাবে হুড়মুড়িয়ে কেটে গেল তিস্তা বুঝে উঠতেই পারল না। এদিকে মালবিদির খুনের কিনারা হলো না এখনো। সত্যি কি ও বুনো হাঁসের পেছনে ছুটেছে এই কটা দিন? আজ সকাল সকাল তিস্তা বেরিয়ে পড়েছে নেপাল হাটে যাবে বলে। সাথীতে গিয়ে যদি কোনো সমাধান সূত্র মেলে। তনিমাদি আগেই পৌঁছে গেছিলেন। তিস্তা যেতেই আপ্যায়ন করে বসালেন নিজের চেম্বারে। তনিমাদির মুখে ওদের কাজকর্ম সম্পর্কে শোনা হয়ে গেলে তিস্তা বলল, এখানে যারা কাজ করে তাদের ডিটেলসটাও একটু দেবেন আমাকে, আর যদি গ্রুপ ফটো থাকে তাহলে তো খুব ভালো হয়। দাঁড়ান, আমি কম্পিউটারটা অন করি, এখানেই আছে সব। তনিমাদি কম্পিউটার অন করে প্রয়োজনীয় ফাইল খুঁজছিলেন। সেই ফাঁকে তিস্তা জিজ্ঞাসা করল, আচ্ছা, পুজোর ঠিক আগে আপনাদের এখানে কি কোনো অনুষ্ঠান ছিল? মালবিদির কি তাতে আসার কথা ছিল? কই না তো। আশ্চর্য। কেন আশ্চর্য কেন বলছেন? হাতের কাজ বন্ধ করে তনিমাদি জিজ্ঞাসা করলেন,
না মানে যেদিন দিদি মারা যান সেদিন বিকেলে সাথীর নামে দিদির ডায়েরিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করা ছিল, তাই ভাবলাম হয়তো আপনি। তাই নাকি? কই, আমি তো কিছু জানি না। তিস্তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন তনিমাদি। ওর কথা শুনে তিস্তার মনে হলো উনি সত্যিই কিছু জানেন না। ও, তাহলে আপনি কাউকে পাঠাননি? না, আমি পাঠাবো কেন? আমার তো ওর সঙ্গে কোনো দরকার নেই। অথচ সাথীর ফোন নাম্বার থেকে ওর কাছে আগের দিন একটা কল গেছিল, তার মানে আপনার কোনো স্টাফই হয়তো করেছিল কলটা। তাহলে ওটা নিশ্চয়ই আইভির কাজ। আসলে ও মালবিদির খুব ভক্ত। যেদিন দিদি আমাদের এখানে এসেছিলেন সেদিন আইভি তো নিজে উদ্যোগ করে দিদিকে বাড়িতে পৌঁছে দিতে গেছিল। মিষ্টির প্যাকেট, ফুলের বোকে এসব ছিল তো। ও বলল আমি ম্যাডামের সঙ্গে যাই, জিনিসগুলো বাড়িতে পৌঁছে দিই, আর তাহলে ম্যাডামের সঙ্গে একটু রিলেশনও করা যাবে। দেখুন, হয়তো ও নিশ্চয়ই সেদিন ম্যাডামের কাছে বইটই নিয়ে গেছিল সই করাবে বলে। আমি আইভিকে জিজ্ঞেস করব। না, আইভিকে এখন আপনি কিছুই বলবেন না। শুধু তাই নয়, আমার সঙ্গে আপনার যে কথাবার্তাগুলো এখানে হলো সেগুলো আপনি কাউকেই বলবেন না। ইনফ্যাক্ট আমার এখানে আসার ব্যাপারেও আপনি কাউকে কিছু বলবেন না এখন। তনিমাদির মুখ শুকিয়ে গেল, ভয় পাওয়া গলায় বললেন, কেন? কিছু সমস্যা হয়েছে? সমস্যা একটা হয়েছে, তবে তাতে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবই আমি আপনাকে জানাবো, শুধু 2 দিন আপনি প্লিজ একটু চুপ করে থাকবেন। ঠিক আছে, বলছিলাম দেখবেন আমার সংস্থা যেন কোনো ঝামেলায় না জড়ায়। অনেক কষ্টে দাঁড় করিয়েছি সাথীকে, তার সুনাম যেন নষ্ট না হয়। একটু দেখবেন প্লিজ। আপনি নিশ্চিন্তে থাকুন, সাথীর গায়ে আঁচড়ও লাগবে না। আপাতত আপনি আমাকে আর একটু হেল্প করবেন প্লিজ। মানে আইভির যদি কোনো ছবি বা কোনো আইডি প্রুফ থাকে সেটা একবার দিন না। তনিমাদি আইভির আধার কার্ডের ফটোকপি আর ছবি কম্পিউটার থেকে বার করে দিলেন। অনেক অনেক ধন্যবাদ তনিমাদি। আজ আসি, 2-1 দিনের মধ্যেই আশা করছি আপনাকে আমি সব জানাতে পারবো। প্লিজ আপনি আমার রিকোয়েস্টটা রাখবেন, কাউকে এখন কিচ্ছু বলবেন না। সাথীর দপ্তর থেকে বেরিয়ে তিস্তা সোজা গেল মালবিদির বাড়িতে। যেতে যেতে অর্ণবীকে ফোন করে যাওয়ার কথা জানিয়ে দিয়েছিল। পৌঁছে অর্ণবীকে সঙ্গে নিয়ে ও সোজা জয়ের কাছে গেল। আচ্ছা জয়, একটু ভালো করে মনে করে বলুন তো, যেদিন দিদি মারা গেলেন সেদিন চম্পা যাওয়ার পরে আর ওই ভদ্রলোক আসার আগে অন্য কারোর ফ্ল্যাটে অচেনা কেউ এসেছিল কিনা? মানে যারা সবসময় আসে তারা ছাড়া অন্য কেউ? হ্যাঁ 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 হ্যাঁ, একটা সেলস গার্ল এসেছিল, পিঠে একটা বড় ব্যাগ ছিল। আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম কোথায় যাবে, তো বলল দোতলায় 2B-তে, ওখানে শাড়ির অর্ডার আছে, দিতে যাবে। কেমন দেখতে ছিল তাকে, মনে আছে? আসলে মুখে মাস্ক ছিল তো, আমি তাই ঠিকমতো দেখতে পাইনি মুখটা, আর চোখে চশমা। আর ঠিক কতক্ষণ পরে নেমেছিল মেয়েটা? তা ধরুন ওই 1/2 ঘন্টা মতো হবে। ঠিক আছে জয়, তবে এবার থেকে না নতুন কোনো লোক মাস্ক পরে এলে মাস্কটা অবশ্যই না খুলিয়ে ভালো করে মুখটা দেখে তারপরেই ঢুকতে দেবেন, বুঝেছেন? অর্ণবী, তুই ঘরে চলে যা, আমি আজ আর ভেতরে যাব না। আমাকে এক্ষুনি একটা জায়গায় যেতে হবে। বলছিলাম কি পিপি, আমি যদি তোমার সঙ্গে যাই? যাবি? ঠিক আছে, চট করে যা, মাসিকে বলে আয়। আর হ্যাঁ, একটা কন্ডিশন আছে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এসব প্রশ্ন কিন্তু করা চলবে না। আচ্ছা বেশ, তাই হবে। এবছরের মতো দুর্গা মায়ের ছুটি শেষ। ছুটি শেষ তিস্তারও। বিকেল থেকে বিসর্জনের বাজনা বাজতে শুরু করেছে। বাড়ির ঠাকুর, ছোটখাটো ক্লাবের ঠাকুরের ভাসান যাত্রা দেখতে দেখতে তিস্তার বুকের মধ্যে একটা শূন্যতা ডালপালা মেলতে শুরু করে দিয়েছে। কাল থেকেই অফিস আর ডেইলি রুটিনে ফেরা। দশমীর সন্ধ্যায় কয়েকজন আত্মীয়ের বাড়িতে যায় তিস্তা আর অর্ক। আজও গেছিল। ফিরতে বেশ রাতই হয়ে গেল। বাড়িতে ঢুকতে না ঢুকতেই রজতবাবুর ফোন এলো। কি হে মিস মার্পল, কিছু পেলে? তিস্তা জানতো ফোনটা আজ কিংবা কাল আসবেই,
তাই ও মনে মনে জবাব তৈরি রেখেছিল। হ্যাঁ রজতদা, আমাকে আরেকটা দিন সময় দিন, তারপর আপনার মনে হলে আপনি এই কেসটাকে সুইসাইড বলে ক্লোজ করে দেবেন। তা তো দিতেই হবে। বুনো হাঁসের পিছনে তো আর অনন্তকাল ধরে ছোটা যাবে না। কিন্তু তুমি কি বুঝছো, দুদিনে খুনিকে ধরে ফেলতে পারবে? ছোটবেলায় স্কুলে সিঁড়ি ভাঙা অঙ্ক করতাম, মনে আছে? তেমনভাবে স্টেপগুলোকে টপকে অনেকটাই ছোট করে ফেলেছি সমস্যাটা। আর মাত্র 2টো প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমায়। যদি না পাই সারেন্ডার করবো রজতদা। ওকে, চালিয়ে যাও, কোনো দরকার হলে বলো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ রজতদা। পরদিন থেকে অফিসে গিয়ে চটপট নিজের কাজগুলো সেরে নিল তিস্তা। এবার স্পেশাল পারমিশন নিয়ে বেরোতে হবে। খুব তাড়াতাড়ি গুটিগুলো সাজিয়ে ফেলতে হবে। তিস্তা চটপট ওর গেম প্ল্যান সাজিয়ে নিল। প্রথমে রজতদার কাছে যেতে হবে, পুরো প্ল্যানটা রজতদার সঙ্গে আলোচনা করতে হবে। তার আগে মালবিদির ফ্ল্যাটেও একবার যাওয়া দরকার। মালবিদির সুইনহাউস স্ট্রিটের আবাসন থেকে বেরিয়ে গড়িয়াহাট থানায় ঢুকল তিস্তা। রজতবাবু নিজের চেয়ারেই ছিলেন। দুজন ভদ্রলোক ছিলেন বলে ইশারায় তিস্তাকে বসতে বললেন তিনি। চা আনিয়ে দিলেন। চা খেতে খেতে গেম প্ল্যানটা একবার মনে মনে ঝালিয়ে নিল তিস্তা। আরও মিনিট 10 পর ফাঁকা হলেন রজতবাবু। হ্যাঁ বলো মিস মার্পল, কিনারা হলো? জাল বেছাতে হবে রজতদা, একটা জাল বেছাতে হবে, আর তার জন্য আপনার হেল্প লাগবে। আমি তো হেল্প করার জন্যে হাত বাড়িয়েই আছি। বলো কি করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত খুনি ধরা পড়বে তো, নাকি অশ্বডিম্ব প্রসব হবে? দেখো, ডিপার্টমেন্টের সবার সামনে আমার আবার নাক কাটা যেন না যায়। একটা রিস্ক নিয়ে দেখি আমার আইডিয়াটা ক্লিক করে কিনা। তার জন্য একটা ট্র্যাপ পাততে হবে, বুঝলেন? আপনি কাল দুপুর 2টো নাগাদ সাদা পোশাকে মালবিদির ফ্ল্যাটে পৌঁছে যাবেন। সঙ্গে সাদা পোশাকে মহিলা পুলিশও নিয়ে আসবেন। মালবিদির বেডরুম ভেতর থেকে বন্ধ করে আপনি আর সংকেত থাকবেন। সদর দরজা লক করে দেবেন। আমি সাসপেক্টকে নিয়ে লক খুলে ঢুকবো। ও জানবে ঘরে আর কেউ নেই, আমি আর ও ছাড়া। তাহলে আমার মনে হয় ও মুখ খুলবে। ফ্ল্যাটে কিছু মাইক্রোফোন আর রেকর্ডারকে লুকিয়ে রাখার ব্যবস্থা আমি আজ সন্ধেই করছি। সাসপেক্টের কথাবার্তা আমরা সব ওতেই রেকর্ড করে নিতে পারবো। ও যদি এমনিতে মুখ না খোলে তবে অন্য ব্যবস্থা নিতে হবে। যাই হোক, আপনারা সময় মতো পৌঁছে যাবেন। অর্ণবী থাকবে ফ্ল্যাটে, ও আপনাকে সবটা দেখিয়ে দেবে। রজতবাবু মুচকি হেসে বুড়ো আঙুলটা তুললেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। যদিও তিস্তা পুলিশের কাজে নাক গলাচ্ছে, তবুও রজতবাবু মনে মনে চাইছেন তিস্তা সাফল্য পাক। রজতবাবুর সঙ্গে আলোচনা শেষ করে থানা থেকেই তনিমাদিকে ফোন করল তিস্তা। হ্যাঁ তনিমাদি, তিস্তা বলছি। একটু পরে আপনাদের অফিসিয়াল মেল আইডিতে একটা মেল যাবে অর্ণবী মানে মালবিদির মেয়ের অ্যাকাউন্ট থেকে। সেটা একটা অফিসিয়াল ইনভিটেশন। ওতে লেখা থাকবে কাল মালবী বসুর ফ্ল্যাটেই ওকে শ্রদ্ধা জানানোর জন্য একটা স্মরণ সভা আয়োজন করা হয়েছে। সেই স্মরণ সভায় আপনাদের সংস্থাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তারপরে মালবী বসুর পরিবারের পক্ষ থেকে একটা ফোনও যাবে সাথীর নাম্বারে, ওই একই কথা বলার জন্য। মেল এবং ফোনের ব্যাপারটা আপনি স্টাফদের সামনে আলোচনা করবেন। তারপর সাথীর তরফ থেকে আইভিকে কাল দুপুরে অবশ্যই যেতে বলবেন। বলবেন আপনাকে অন্য কোথাও জরুরি কাজে যেতে হবে, তাই ওকে পাঠানো হচ্ছে। বেশ, আর কিছু? হ্যাঁ, আমি নিজে কাল দুপুর 2টোর মধ্যে আপনার ওখানে পৌঁছে যাব। আমি আইভিকে সঙ্গে করে নিয়ে আসব। এটা আমি আর আপনি, আমরা দুজনই শুধু জানলাম। বাকিরা জানবে আমি আমার স্টোরির মেটেরিয়াল কালেক্ট করার জন্য সাথীতে যাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। পরিকল্পনা অনুযায়ী পরদিন সাথীর অফিস থেকে আইভিকে নিয়ে মালবিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তিস্তা। নেপালহাট থেকে বালিগঞ্জ পর্যন্ত পথটাতে তিস্তা আইভির কাজকর্ম নিয়ে টুকটাক প্রশ্ন করে যাচ্ছিল। তনিমাদি তো তোমার ভীষণ প্রশংসা করলেন। উনি তো তোমার কাজ নিয়ে ভীষণ খুশি। বলছিলেন তুমি কাজের ব্যাপারে নাকি খুব সিরিয়াস আর প্যাশনেট। শুনলাম তুমি নিজে ইনভলভ হয়ে বেশ কটা মেয়ের পাচার হয়ে যাওয়াটা নাকি রুখে দিয়েছিলে। মেয়েগুলো বড্ড বোকা দিদি। কেউ একবার ভালোবাসার কথা বললেই ওরা গলে যায়। তখন ওদের বিচার বুদ্ধি সব লোপ পায়। সেই জন্য শয়তানগুলো ওদের ভালোবাসার টোপ দিয়ে ফাঁদে ফেলতে পারছে সহজেই। বাচ্চা বাচ্চা মেয়েগুলোর জীবন নষ্ট করে দিচ্ছে। আমি ওদের বাঁচাতে চাই, আর সেই সঙ্গে চাই শয়তানগুলোর শাস্তি হোক। তার জন্য আমার পক্ষে যতটা সম্ভব করি।
বাহ, দুষ্টের দমন শিষ্টের পালন, এ তো মা দুর্গার কনসেপ্ট। মা দুর্গা তো শুধুমাত্র একটা কনসেপ্ট, তার 10 হাত আসলে একটা রূপক। ওই 10 হাত আসলে আমরা, যারা বাস্তবে পথে নেমে কাজটা করব। বাহ, দারুণ বললে তো কথাটা। তুমি কিন্তু খুব সুন্দর কথা বলো। অবশ্য বলবে নাই বা কেন, তুমি তো প্রচুর বই পড়ো, তাই না? কই না তো, সারাদিন কাজ করে বাড়ি গিয়ে আর বই পড়ার এনার্জি থাকে না। ওই ম্যাগাজিন একটু আত্মলটাই। ও, কিন্তু আমি শুনলাম তুমি মালবিদির ভীষণ ভক্ত। তা ওর কি কি বই পড়েছো? বই বিশেষ কিছু পড়িনি, পত্রিকায় যেসব লেখা বেরোয় তার টুকটাক কিছু পড়েছি। এরপর অন্য কথায় চলে গেল তিস্তা, আর এ নিয়ে কথা বাড়ালো না। গাড়িটা পার্ক করে রেখে আইভিকে সঙ্গে নিয়ে আবাসনের ভেতর ঢুকল তিস্তা। ফ্ল্যাট 2C-তে গিয়ে চাবি বার করে তিস্তাকে লক খুলতে দেখে সন্দেহ হলো আইভির। আপনার কাছে চাবি? স্মরণ সভা হওয়ার কথা ছিল না? আর কেউ আসেনি স্মরণ সভায়? এই তো এসেই পড়বে সবাই। অর্ণবীকে একটা বিশেষ কাজে যেতে হবে বলে সকালে ও আমাকে চাবিটা দিয়ে গেছিল, যাতে আমি আগে এসে গেস্টদের আপ্যায়ন করতে পারি। চলো না ভেতরে গিয়ে বসি। দোনামোনা করলেও ভেতরে ঢুকতে হলো আইভিকে। ভেতরে ঢুকে দরজাটা জোরে ঠেলে দিল তিস্তা। অটোমেটিক লক আটকে গেল, চাবি ছাড়া আর খোলা যাবে না দরজা। আইভিকে সঙ্গে নিয়ে মালবী বসুর স্টাডি রুমে এলো তিস্তা। ওর জানা ছিল দিদির কাছে কেউ এলে দিদি তাকে নিয়ে স্টাডিতেই বসতেন। শেষ দিনে ও হয়তো আইভিকে নিয়ে এখানেই বসেছিলেন। টেবিলের ওপর মালবীদির বড় একটা ছবি গতকাল এমনভাবে রেখে গিয়েছিল তিস্তা যে এ ঘরে পা দিলেই প্রথমেই ছবিটার দিকে চোখ যাবে। ওটা দেখে আইভির কি রিয়াকশন হয় সেটা দেখতে চাইছিল তিস্তা। তিস্তার উদ্দেশ্য সফল হলো। হঠাৎই সামনে জীবন্ত মানুষের মতো অত বড় ছবিটা দেখে আইভির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অবশ্য কয়েক সেকেন্ডের মধ্যে সামলেও নিল। নার্ভ তো দেখছি বেশ স্ট্রং, মনে মনে ভাবল তিস্তা। বসো, আমি একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসি। হ্যাঁ। ঘর ছেড়ে বেরিয়ে গেল তিস্তা। আইভি চুপ করে বসেছিল, বুঝতে পারছিল না কি হতে চলেছে। এই মহিলা এই বাড়িরই কেউ হন কিনা সেটাও বুঝে উঠতে পারছিল না। তাই নিজেকে ওয়েট অ্যান্ড সি বলে আশ্বস্ত করে রাখাই বুদ্ধিমানের কাজ বলে মনে হলো। সুহানা? পেছন থেকে হঠাৎ ডাকটা শুনে চমকে উঠল আইভি। তিস্তা পেছনে এসে দাঁড়িয়েছে নিঃশব্দে, হাতে দুটো কাঁচের গ্লাস। সেদিনও তো এইরকমই দুটো গ্লাসে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলেন মালবিদি, তাই না সুহানা? আইভির মুখ রক্তশূন্য হয়ে গেল নিমেষে। ওর মুখ দেখে নিশ্চিত হলো তিস্তা যে অনুমান তবে মিথ্যা নয়, ফাঁদ পাতাটা বৃথা হয়নি। একটু চুপ করে থেকে স্বাভাবিক হবার চেষ্টা করলো আইভি। এসব কি বলছেন বলুন তো? সুহানা কে? কোন দিনের কথা বলছেন আপনি? আমাকে এখানে নিয়ে এসে এসব কি নাটক শুরু করেছেন? তুমি কিন্তু সবই বুঝতে পারছো সুহানা। ও না, সরি, নাকি পুষ্পা বলে ডাকবো তোমায়? তুমি নিশ্চয়ই এটাও বুঝেছো যে আমি সব জেনে গেছি। শুধু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, যে মালবিদির মতো একজন মানুষকে কেন মারার দরকার পড়লো তোমার? উনি তোমার কেন কোনোদিন কারো কোনো ক্ষতি করেননি। সেই কারণটা জানার জন্যই তোমাকে আজ আমি এখানে নিয়ে এসেছি। আইভি তবুও হার মানে না। ওনাকে আমি মেরেছি এমন অদ্ভুত আইডিয়া আপনার মাথায় এলো কি করে বলুন তো? মানছি আমি নাম বদলে ফেসবুকে আছি, অন্য নামে রিলেশন করেছি, কিন্তু সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তার সঙ্গে ওনার মারা যাবার কি সম্পর্ক? আপনি নিশ্চয়ই খুব টিভি সিরিয়াল দেখেন, তাই এসব ভাবনা আপনার মাথায় আসে। যা বলেছ, তোমার কথা 100% সত্যি। সত্যি তো, ফেক প্রোফাইল করে কারোর সাথে রিলেশন করা তো মোটেও আইনের চোখে অপরাধ নয়। কিন্তু একটা ফেন্টানিল গ্রুপের ওষুধ সঙ্গে এনে কারো ড্রিঙ্কসে মিশিয়ে দেওয়াটা তো নিশ্চয়ই অপরাধ, তাই না? আইভি তবু দমল না।
দৃঢ়তার সঙ্গে বলে। নিশ্চয়ই অপরাধ। আমাকে এসব কথা কেন বলছেন? আমি তো প্রমাণ ছাড়া কথা বলি না আইভি। তোমার জানা ছিল না এ ঘরে লুকোনো বেশ কিছু ক্যামেরা আছে, বুঝলে? দামি দামি বইপত্র তো, যাতে চুরি না হয়ে যায় তাই মালবিদি কিছু স্পাই ক্যামেরা বসিয়েছিলেন। ক্যামেরার সঙ্গে ইন্টারনেটে দিদির মোবাইলটা কানেক্ট করা ছিল। ও, তুমি তো এটাও জানো না যে পুলিশ না ওনার ফোনটা খুঁজে পেয়েছে। এই যে দেখো, এই যে, আশা করি তুমি চিনতে পারছো। ফোনটা দেখে আইভির মাথাটা ঝুঁকে গেল। আইভি, আমার কাছে না আরও কিছু তথ্য প্রমাণ আছে। আমি খোঁজ করে জেনেছি তোমাদের পারিবারিক ওষুধের ব্যবসা আছে। দোকানের স্টক ম্যানুয়ালি নিয়ে কম্পিউটারের সাথে মেলালে নির্দিষ্ট ব্যাচ নাম্বারের একটা ফেন্টানিলের স্ট্রিপ মিসিং দেখাবে, তাই না আইভি? আর কোনো কথা বলল না আইভি। আর যদি সেই স্ট্রিপটা এই ঘর থেকে আমি পেয়ে থাকি এবং স্ট্রিপের গায়ে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট তোমার সঙ্গে মিলে যায়, তাহলে? কেন বেকার মিথ্যা কথা বলছেন? সেই স্ট্রিপে ঘরে পেতেই পারেন না। ওটা আমি সঙ্গে করে নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। তিস্তা হেসে ফেলল। এই তো গুড গার্ল আইভি। চলো তাহলে, তুমি স্বীকার করে নিলে যে খুনটা তুমিই করেছো। তুমি যা করেছো তার সবটাই আমি জানি, আর তার প্রমাণও আছে। গ্লাসের গায়ে, এসির রিমোটের গায়ে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেগুলোর সঙ্গে তোমার ফিঙ্গারপ্রিন্ট মিলে যাবে। তোমাকে আমি পুলিশের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু তা না করে তোমাকে কেন আমি এখানে নিয়ে এসেছি জানো? শুধু একটা প্রশ্নের জবাব জানার জন্য। কেন এই কাজ তুমি করলে আইভি? তোমার কি ক্ষতি করেছিলেন উনি? আইভির চোখ দুটো জ্বলে উঠল কথাটা শুনে। মুখের চেহারাও হিংস্র হয়ে গেল। উনি আমার মিশনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। ওনাকে অনেকবার আমি বারণ করেছিলাম, কিন্তু উনি আমার কথা কানে তোলেননি। নিজের ইচ্ছে মতো চলার স্বাধীনতা সবার আছে, নাই শুনতে পারেন উনি তোমার কথা, তার জন্য তুমি তাকে খুন করবে? উনি একজন ক্রিমিনালকে প্রশ্রয় দিচ্ছিলেন, তাই ওকে সরে যেতে হলো। মেয়েদের জীবন নিয়ে যারা খেলবে, ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের জীবন নষ্ট করে দেবে, তাদের আমি ছেড়ে দেব না। তাদের শাস্তি পেতেই হবে। কিন্তু ম্যাডাম তো সেই কাজ করেননি। উনি কেন মেয়েদের জীবন নিয়ে খেলা করতে যাবেন? ম্যাডাম নয়, সংকেত করেছে। পূজার জীবন নষ্ট করেছে, একটা মেয়ের জন্ম দিয়ে তার ভবিষ্যৎ নষ্ট করেছে, তারপর আমাকে ফাঁসিয়ে আমার জীবনটা ছাড়খাড় করে দিয়েছে। তারপরেও সংকেত আরও মেয়ে ধরার জন্য ফাঁদ পেতে বসে থাকে ফেসবুকে। কিন্তু আমি তো আর সেটা হতে দিতে পারি না। মানে কি করো তুমি? যে মেয়েকেই ও ফাঁসানোর চেষ্টা করে, আমি তাকে সাবধান করে দিই ওর চরিত্রের কথা বলে। সংকেতের জীবনে আর কোনো মেয়েকে আমি আসতে দেব না, এটাই ওর শাস্তি। কিন্তু তুমি কি করে জানতে পারো ও কাকে ফাঁসাচ্ছে? এবার ব্যঙ্গের হাসি হাসে আইভি। এ আর কি কঠিন কাজ, ওর ফেসবুকে ঢুকলেই জানা যায়। ওর পাসওয়ার্ড তো আমার জানাই আছে, কিন্তু পাসওয়ার্ড বদলায়নি। ও কার সঙ্গে কি কি চ্যাট করে সবই আমি জানতে পারি। বুঝলাম, কিন্তু মালবিদির ব্যাপারটা তো আর সেরকম ছিল না। ওকে কেন মারলে তুমি? ম্যাডামের কাছে ও মানসিকভাবে শেল্টার পাচ্ছিল। রোজ নাকি কান্না কেঁদে গাদা গাদা মেসেজ লিখত ম্যাডামকে, আর ম্যাডামও রিপ্লাই করতেন। ম্যাডাম সংকেতকে কি চোখে দেখতেন জানি না, কিন্তু আমার মনে হয় ও ম্যাডামকে আঁকড়ে কষ্ট ভোলার চেষ্টা করছিল। কিন্তু তা তো হতে পারে না। ওকে ওকে জ্বলতে হবে, যেমন আমি জ্বলছি, পূজা জ্বলছে, সংকেতকেও জ্বলতে হবে। কোথাও আশ্রয় পেতে দেব না ওকে। ম্যাডামকে অনেকবার বলেছিলাম সংকেতকে আনফ্রেন্ড করে দিতে, শুনলেন না, তাই চলে যেতে হলো। বাবা বাবা, কত সহজ না তোমার হিসেব নিকেশ আইভি। জীবনের কত কম মূল্য তোমার কাছে। হ্যাঁ, তোমার ইচ্ছে হলো আর তুমি একজন মানুষকে প্রাণে মেরে দিলে।
তোমাকে এতটা বিচারকের দায়িত্ব নিতে কে বলেছিল বলো তো? আইভি কোনো জবাব দিল না। তিস্তা জানতে চাইল, দিদির ফোনটা তো তুমিই নিয়ে গেছিলে। হ্যাঁ, ওষুধ কাজ করতে তো সময় লাগবে। ওই সময়টুকুর মধ্যে যাতে উনি কাউকে ফোন করে ডাকতে না পারেন, তাই ফোনটা নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। ম্যাডামকে কিন্তু আমি কোনো কষ্ট দিইনি। উনি যাতে শান্তিতে ঘুমিয়ে পড়তে পারেন সেরকম ব্যবস্থা করে দিয়েছি। বিছানায় শুয়ে বেডরুমের এসি চালিয়ে দিয়েছিলাম, যাতে 2-3 দিন পর জানাজানি হলেও বডিটা না পচে যায়। তার জন্য এসিটা একদম চিল করে দিয়েছিলাম। সম্পূর্ণ সন্দেহের বশে একটা মানুষকে মেরে ফেললে তুমি। একদিকে তুমি অসহায় মেয়েদের পাশে দাঁড়াও, তাদের জীবন বাঁচাও, অন্যদিকে সেই তুমি একটা মানুষের জীবন নিয়ে নিলে। ম্যাডামের ফোনটা নিয়ে কি করেছিলে? ব্রিজের উপর থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা লোডেড ট্রাকের উপর ফেলে দিয়েছিলাম। নিখুঁত প্ল্যান আইভি, নিখুঁত প্ল্যান। দারুণ বুদ্ধি তোমার, মানতে হবে বস। আই অ্যাপ্রিসিয়েট। তবু ধরা তো পড়ে গেলে। বলো আসলে কি জানো তো? পাপ কখনো ঢাকা থাকে না। এবার বেরিয়ে আসুন রজতবাবু। পাশের ঘরের দরজা খুলে রজতবাবু, সংকেত, অর্ণবী তিনজনেই এলো স্টাডিতে। সংকেতকে দেখে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল আইভি। তিস্তা তাকিয়ে দেখল সংকেতের চোখ ভিজে। সংকেত, এবার ফেসবুকের পাসওয়ার্ডটা বদলে নিন। পুরো ঘরে অসহ্য নিস্তব্ধতা, শুধু অর্ণবীর চোখে জলের ধারা। নিস্তব্ধতা ভেঙে রজতবাবুর গমগমে গলা শোনা গেল, চলুন আইভি, লেডি কনস্টেবল আছে আমার সঙ্গে। পরদিন বিকেলে মালবিদির ড্রয়িং রুমে তিস্তা একটা ঘরোয়া মিটিং ডেকেছিল। মালবিদির আত্মীয় স্বজন, 2 প্রতিবেশী পরিবার ছাড়াও হাজির ছিলেন রজত মুখার্জি, তনিমাদি আর সংকেত। রজতবাবুই প্রথম প্রশ্ন করলেন, মিস মার্পল, কাল তো সবটাই শুনলাম, তবে কয়েকটা ব্যাপার ঠিক ক্লিয়ার হলো না। আচ্ছা, তোমার সন্দেহ আইভি মানে সুহানার উপর পড়লো কি করে বলো তো? আমি এমন কাউকে খুঁজছিলাম যে সেদিন সন্ধেবেলা মালবিদির কাছে গেছিল, কারণ তাকেই তিনি কোল্ড ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করেছিলেন, আর তার পক্ষেই ওষুধটা ড্রিঙ্কসে মেশানোর সুযোগ ছিল। এটা খুঁজতে গিয়ে আমি একজনের সন্ধান পাই, যিনি সেদিন সন্ধ্যায় ম্যাডামের বাড়িতে গেছিলেন। তিনি ম্যাডামের একজন লেখক বন্ধু, কিন্তু যেহেতু তিনি খুব অল্প সময় ছিলেন আর তাঁর বয়ান জয়ের বক্তব্যের সঙ্গে মিলে গেছে, তাই তাকে বাদ দিতে হলো। এই পর্যায়ে এসে আমি বেশ ঝামেলাতেই পড়েছিলাম রজতদা, কারণ জয়ের বক্তব্য অনুযায়ী সেদিন বিকেলে আর অন্য কেউ দিদির কাছে আসেনি। জয় আইভিকে ঢুকতে দেখেনি? ও তাহলে কেমন গার্ডের কাজ করে? রুক্ষস্বরে বলল সোনালি। জয়ের খুব একটা দোষ নেই। আইভি যেহেতু চাইছিল ওর আশাটা গোপন থাক, তাই একটু লুকটাও চেঞ্জ করে এসেছিল। মুখে মাস্ক লাগিয়ে মুখটা আড়াল করে রেখেছিল। সবচাইতে বড় কথা, গেটেও বলেছিল 2B নাম্বার ফ্ল্যাটে শাড়ি ডেলিভার করতে যাবে। এটা শুনেই আমার প্রথম খটকা লাগে, কারণ 2B ফ্ল্যাটের দিদি আমাকে জানিয়েছিলেন তাঁরা ওই দিন বিকেল থেকে ছিলেন না, সবাই মিলে পুজোর শপিংয়ে গেছিলেন। সুতরাং আমি বুঝতে পারি যে মেয়েটি এসেছিল সে মালবিদির কাছেই এসেছিল। তাছাড়া মৌ আমাকে সেদিন বলে সন্ধেবেলা মালবিদির ঘরে কেউ এসেছিল, বাইরে তার জুতো খোলা ছিল। সেই মেয়েটি যে আইভি সেটা বুঝলেন কিভাবে? তনিমাদি জানতে চাইলেন। না না, তখনও বুঝিনি। তখন শুধু বুঝেছিলাম আমাকে এক নাম না জানা তরুণীর সন্ধান করতে হবে যে মালবিদির পূর্ব পরিচিত, এবং এখানে সে আগেও এসেছে, কারণ জয় তাকে চেনে। এটাও বুঝলাম যে তার আসার কথা ছিল, তাই মালবিদি কোল্ড ড্রিঙ্কস আনিয়ে রেখেছিলেন। এরপর দিদির অ্যাপয়েন্টমেন্ট নোট করার ডায়েরি থেকে আমি পেলাম সাথীর নাম। দেখলাম ওই দিন বিকেলে সাথীকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন দিদি। সাথীতে গিয়ে তনিমাদির সঙ্গে কথা বলে জানতে পারি মালবিদির ব্যাপারে আইভির এই আগ্রহের কথা। তা না হয় বুঝলাম,
কিন্তু আইভি যে খুনি এমন ধারণা করার কারণটা কি? বলছি, তনিমাদিকে না জানিয়ে আইভি সাথীর নাম করে দিদির কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। এটা জানার পরই আইভির প্রতি আমার সন্দেহটা জোরালো হয়। তনিমাদির কাছে ওর ঠিকানা পেয়েছিলাম, সেই ঠিকানায় গিয়ে দেখলাম ওদের পারিবারিক ওষুধের ব্যবসা আছে, বিরাট ব্যবসা, ডিস্ট্রিবিউটরশিপও আছে। মনে করে দেখুন, দিদিকে মারতে যে ওষুধটা ব্যবহার করা হয়েছিল সেটা সাধারণ ঘুমের ওষুধ কিন্তু নয়, মানে সহজলভ্য নয়। ওষুধের ব্যবসা যাদের আছে তার পক্ষে এই ড্রাগ হাতে পাওয়ার সুবিধে আছে বই কি। কিন্তু এই মেয়েটাই যে সুহানা, সেটা কিভাবে বুঝলেন আপনি? সংকেত প্রথমবার নিজে থেকে কিছু জিজ্ঞাসা করল। এইখানে এসে আমার একটু অসুবিধায় পড়তে হয়েছিল। ধরে নিলাম আইভি খুনি, কিন্তু কেন? ওর সঙ্গে দিদির কিসের শত্রুতা? দিদির ফেসবুক ঘেঁটে জেনেছিলাম পুষ্পার কথা, আর সংকেতের সঙ্গে কথা বলে জেনেছিলাম সুহানা আর পুষ্পা এক টাইমে। সুহানার কথা যতটা জেনেছি তাতে মনে হয়েছে মেয়েটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়, ভীষণ পজেসিভ। সে নিজে যা ভাবে সেটাই করে, নিজে যা চায় সেটা পাওয়ার জন্য সব করতে পারে। ফেসবুকে আমি সুহানার বেশ কয়েকটা ছবিও দেখেছিলাম। তনিমাদির কাছে আইভির ছবি আমি যখন দেখলাম তখন আমার বেশ চেনা চেনা লাগছিল ওকে। আমার সন্দেহ ঠিক কিনা দেখার জন্য ফটোশপে গিয়ে আইভির ছবিতে খানিকটা রদবদল করলাম। ওর ভুরু স্ট্রেট করানো চুলে প্রযুক্তির ছোঁয়া লাগাতেই বেরিয়ে এলো সুহানার মুখ। মেয়েটার মধ্যে একটা অপরাধ প্রবণতা প্রথম থেকেই আছে, নইলে এই বয়সে তিনটে নাম নেয়। আবার প্রেমও করেছে ভুয়ো পরিচয় দিয়ে। ভাবা যায়, বড় লোকের বখে যাওয়া মেয়ে। সংকেতবাবু, আপনি কিন্তু বড্ড বাঁচা বেঁচে গেছেন। তাই তো দেখছি। ও হ্যাঁ, আর একটা কথা তিস্তা, এই যে তুমি আইভিকে কাল স্পাই ক্যামেরার কথা বললে, সেই বৃত্তান্তটা কি বলো তো? আমরা তো ঘর সার্চ করেছিলাম, কই কিছুই তো পাইনি। পেলে তো প্রথম দিনই সলভ হয়েছে তো কেসটা। ওটা তোমার টোপ ছিল, তাই তো তিস্তা? হ্যাঁ রজতদা, একদম ঠিক ধরেছেন। ঘরে ক্যামেরা লাগানো থাকলে কি আর এভাবে খুনটা হতো বলুন? ওসব কিছুই ছিল না, ওটা তো জাস্ট একটা টোপ ছিল, যেমনটা আপনি বললেন। আর দেখলেন তো মাছ সেটা কেমন গিলেও ফেললো। পুজো শেষ হয়েছে। অসুর নিধনের পরে মা ফিরছেন কৈলাসে। আসছে বছর, আবার এসো মা, দুষ্টের দমন করে শিষ্টের পালন করতে যুগে যুগে তোমাকেই যে দরকার। FM রেনবোতে গল্প স্বল্পতে আজ শুনলেন বিনাশায় চ দুষ্কৃতম, লিখেছেন নন্দিনী নাগ। গল্পের কথক অর্পণ, গল্পের সূত্রধার রাজীব ও সৌমি, তিস্তার ভূমিকায় অপরূপা, সংকেত বাসু, অর্ক অরিজিৎ, অফিসার রজত মুখার্জি, সুদীপ্ত, অর্ণবী, বিহু, স্থবির, বিশ্বজিৎ, তুলিকা, মহুয়া, তনিমা, গোপা, চম্পা, দেবলীনা, মিসেস দত্ত, ঝুমুর, সোনালী, সুনন্দা, জয়, আত্রেয়, অমিত, সৌরদীপ, রীতা, প্রযুক্তি, মালবী বসু, মধুমিতা, মঞ্জরি, শুক্লা, সংবাদ পাঠিকা, সৌমি, মৈনাকদা, সোমক, অনিক, অর্ণব, সাইবার সেল অফিসার অমরজিৎ, টুম্পা, শ্রেয়া, মৌ, সুপ্রীতি, অর্ণবীর মাসি মৌসুমী, রন্টু, রাজীব, সম্পাদক দেব, গৌতম, উজ্জ্বল, ডক্টর কল্পলাল, শুভ, শুভদা এবং সুহানার ভূমিকায় দেবারতী। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প। আমাদের গল্প যে কোনো সময় শুনতে ভিজিট করুন
আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।